হয়েছে। যাই হোক, এরপর যেটা তার যে ফেনোমেনোলজি সেটা কিন্তু কি, সেটা ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজি, ট্রান্সেন্ডেন্ট ফেনোমেনোলজি। আর এর আগে আরেকজনের ফেনোমেনোলজির কথা আমরা পাই, হাইডেগার। হাইডেগারের ফেনোমেনোলজি কি না, তার ফেনোমেনোলজিটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফেনোমেনোলজি। আমরা বিইং অ্যান্ড টাইমের কথা নিশ্চয়ই পড়েছি, হাইডেগার পড়ানো হয়েছে তো তোমাদের, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তাহলে হাইডেগার এবং এখানের এই হুসালের এখান থেকেও কোশ্চেন আসে যে কোন ফেনোমেনোলজিতে কী কী বলা হয়। যাই হোক, এবং এডমন্ড হুসালের যে বিভিন্ন টপিকগুলো আছে সেই অনুযায়ী বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন। তোমাদের মেটেরিয়ালসটাতেও দেখবে পরপর আছে যে তার 3টে গ্রন্থ আছে খুব বিখ্যাত, পরপর তোমরা লিখে রাখতেও পারো যে আইডিয়া ওয়ান, যে হ্যাঁ হুসালের আইডিয়া ওয়ান, কার্তেজিয়ান মেডিটেশন আর একটা ক্রাইসিস। আইডিয়া ওয়ান, কার্তেজিয়ান মেডিটেশন আর একটা ক্রাইসিস, এই 3টে গ্রন্থ, 3টে গ্রন্থের উপর নির্ভর করে কিন্তু তার টোটাল দার্শনিক মতটা দাঁড়িয়ে আছে। 3টে গ্রন্থের উপর নির্ভর করে, যে একটা কি, একটা আইডিয়া ওয়ান, একটা কার্তেজিয়ান মেডিটেশন, আরেকটা কি, আরেকটা তোমার কি বলে ক্রাইসিস। হ্যাঁ, 3টে গ্রন্থ। এবং আমরা যখন এগুলো নিয়ে আরও বলবো, আমরা যখন মেন টপিকে ঢুকবো যে আমাদের ফেনোমেনোলজিক্যাল রিডাকশান যখন আমরা যাব, বা মেথড অফ রিডাকশানে যখন যাব, তখন এগুলো নিয়ে আলোচনা হবে। তো তার আগে বোঝা যাক, তাহলে মোটামুটি বোঝা গেল যে তিনি তার যে ফেনোমেনোলজি মূল আইডিয়াটা কোথা থেকে পেয়েছেন, ফ্রান্স ব্রেন্টানো থেকে, এবং তার প্রতি অনুপ্রাণিত হয়ে তিনি দর্শনের প্রতি আগ্রহ জন্মায় তার, এবং তিনি পরবর্তী ক্ষেত্রে দর্শনের প্রতি আগ্রহী হয়ে যায়, এবং তিনি দর্শনের অধ্যাপক এবং দর্শনের লেখালেখি বা দর্শন আলোচনার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। যাই হোক, তাহলে ফেনোমেনোলজি এটা কি আমাকে প্রথমেই জানতে হবে, তাই তো? ফেনোমেনোলজিটা কি, এটা আমাদের খুব জানা দরকার, না হলে তো আমি এগোতে পারবো না টপিকে। তাহলে বলা হচ্ছে যে ফেনোমেনোলজি যে কথাটা, দেখো, এটা যে শুধুমাত্র আমরা হুসালের কাছে শুনছি এরকম নয়, এর আগেও কিন্তু ফেনোমেনোলজি কথাটা ব্যবহার করা হয়েছে, তাই তো? কথায় কথায় ব্যবহার করা হয়েছে, একটু মনে করো তো, মনে আছে কিছু? মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, ফেনোমেনা, নোমেনা পড়েছো কান্টে, আবার পড়েছো হেগেল, ফেনোমেনোলজি অফ স্পিরিট। হ্যাঁ, তাই তো? তাহলে ফেনোমেনোলজি এই কথাটা, এটা কিন্তু একেবারে যে নতুন কথা সেটা নয়, এর আগেও কিন্তু আমাদের বিভিন্ন দার্শনিক ফেনোমেনা কথাটা ইউজ করেছেন, বা ফেনোমেনোলজি কথাটা ইউজ করেছেন, তাই তো? তো তাহলে তাদের সঙ্গে তো নিশ্চয়ই পার্থক্য থাকবে, না হলে তো হেগেলের দর্শনকে এতটা গুরুত্ব দেওয়া হবে না। তো তাহলে পার্থক্যটা কি না, প্রথম কথা আমি বলতে পারি যে হেগেল ফেনোমেনোলজি অফ স্পিরিট গ্রন্থে কী দেখিয়েছেন না, এখানে কিন্তু ফেনোমেনোলজি কথাটা ইউজ করেছেন, এবং সেখানে তিনি স্পিরিটের কথা বলেছেন। এবং হেগেলের আমরা নিশ্চয়ই একটু আধটু জানি হয়তো কেউ, যে কি না, হেগেলের আমার কিন্তু থিসিস, সিনথেসিস, অ্যান্টিথিসিসের মাধ্যমে হেগেলেরও কিন্তু সেই মানে অসীম সর্বব্যাপী পরাচৈতন্যে উত্তরণের কথা হেগেল বলছেন, তাই তো? সেই বিষয়ে, সেই প্রসঙ্গে ফেনোমেনোলজি কথাটা ইউজ করেছেন কে না, হেগেল, তাই তো? হেগেলকে বলা হয় কি না, তিনি ভাববাদী দার্শনিক, তাই তো? তিনি ভাববাদী দার্শনিক, তাই তো? যাই হোক, তো তিনি কিন্তু এখানে ফেনোমেনোলজি কথাটার উল্লেখ অনেক আগেই করেছেন। এরপর কান্টও কিন্তু ফেনোমেনা এবং নোমেনার উল্লেখ করেছেন। হ্যাঁ স্যার বলছিলাম, ফেনোমেনোলজিটার একটু ডেফিনেশনটা বলতে গেলে, ওরা ফেনোমেনোলজি বলতে কি বলছে ওটা একটু ধরতে পারতাম স্যার। কোনটা? ফেনোমেনোলজি বলতে যে আমাদের জাগতিক, আমাদের জগতের এটা শেষ হলে বুঝতে পারবে অবশ্যই।
ফেনোমেনা কথাটার অর্থ হলো আমাদের এই যে জগৎ, এই ওয়ার্ল্ড, এই ইউনিভার্স, এই কসমস, এইটা হচ্ছে ফেনোমেনা, ফেনোমেনাল ওয়ার্ল্ড। ফেনোমেনাল ওয়ার্ল্ড আমরা বলি তো, ফেনোমেনাল ওয়ার্ল্ড। ফেনোমেনাল ওয়ার্ল্ড বলতে আমার চোখের সামনে যে জগৎটাকে দেখছি সেই জগৎটা হচ্ছে ফেনোমেনা, আমরা সব বুঝতে পারবো। এরপর কান্টের ওখানে গিয়ে কি দেখছি, ক্রিটিক অফ থিওরিজিনে আমরা দেখতে পাচ্ছি কি না, সেখানে তিনি ফেনোমেনা এবং নোমেনার মধ্যে পার্থক্য করছেন। ফেনোমেনা মানে কোনগুলো না, কান্টের মতে আমরা জানি যে তিনি জ্ঞানের ক্ষেত্রে দুটো বিষয় স্বীকার করেছেন, দুটো ফ্যাকাল্টি স্বীকার করেছেন, ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং আর ফ্যাকাল্টি অফ সেন্সিবিলিটি। তো এখানে তিনি কি বলছেন না, আমরা এই যে জগৎ, আমাদের চোখের সামনে যে জগৎ, সেখান থেকে আমরা সেন্সিবিলিটির মাধ্যমে আমরা কি পাই, আমরা কিছু বিক্ষিপ্ত অসংলগ্ন আমরা কিছু ডেটা পাই, তথ্য পাই। কিন্তু সেই অসংলগ্ন বিক্ষিপ্ত ডেটাগুলো যেগুলো আমরা সেন্সিবিলিটির মাধ্যমে পাচ্ছি, সেগুলো কিন্তু জ্ঞান নয়। জ্ঞান হতে গেলে কি দরকার, আরেকটা ফ্যাকাল্টির প্রয়োজন হয়, তার সাহায্য প্রয়োজন হয়, ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং, তাই তো? সেই আন্ডারস্ট্যান্ডিং কী করে না, ওই অসংলগ্ন অগোছালো ওই ডেটাগুলোকে কি করে না, একত্রিত করে, সিনথেসাইজ করে, তাই তো? তার ফলে আমাদের জ্ঞান জন্মায়। একটা সুন্দর উদাহরণ, যে রুটি, আমরা যদি রুটি করতে গিয়ে আমরা যদি ঠিকঠাক পরিমাণে সব কিছু নিই, আমার কাছে আটা আছে, যেমন ধরে রাখো আটা, জল, লবণ, এগুলো সব কি আমার কাছে ওই সেন্সিবিলিটির দ্বারা পাওয়া বিক্ষিপ্ত কিছু ডেটা। কিন্তু এগুলো থাকলেই কি জ্ঞান হয়ে যাবে, বা এই বিষয়গুলো থাকলে রুটি হবে? হবে না। এগুলোকে ঠিকঠাকভাবে মিশাতে হবে, তবে রুটিটা হবে। ঠিক বলছে, জ্ঞানের ক্ষেত্রেও ওই বিক্ষিপ্ত অসংলগ্ন ডেটাগুলো কিন্তু জ্ঞান নয়। আমার তার জন্য বুদ্ধির প্রয়োজন হয়, ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হয়, তবে জ্ঞান হয়। তো বলছে এইভাবে জ্ঞান হয় কোন জগতের, এইভাবে জ্ঞান হয় আমার এই সামনের যে জগৎ, ফেনোমেনাল ওয়ার্ল্ডের সকল কিছুর জ্ঞান কিন্তু আমার এইভাবেই হয়, তাই তো? তিনি, তার একটা বিখ্যাত কথা আছে যে দেখবে, যদিও সকল জ্ঞান অভিজ্ঞতার দ্বারাই শুরু হয়, কিন্তু অভিজ্ঞতায় সব কিছু নয়। মানে কি, প্রত্যেক জ্ঞান অভিজ্ঞতার দ্বারা শুরু হচ্ছে, আমার এই ফেনোমেনাল ওয়ার্ল্ডের জ্ঞান এটা কিন্তু অভিজ্ঞতার দ্বারাই শুরু হচ্ছে প্রত্যেকটা, কিন্তু এই অভিজ্ঞতিক জ্ঞানটাই কিন্তু সব কিছু নয়, এর বাইরেও আরও কিছু লাগে, তবে জ্ঞানটা সম্পূর্ণ হয়, তাই তো? এভরি নলেজ বিগিনস with experience but does not arises that experience is everything, এরকম ধরনের একটা কথা আছে। তো যাই হোক, তাহলে আমার মতে কি, যে অভিজ্ঞতার দ্বারা সকল কিছু আমার জ্ঞান শুরু হয়, কিন্তু অভিজ্ঞতাই সব কিছু নয়, বুদ্ধিরও প্রয়োজন লাগে। তাহলে অভিজ্ঞতা এবং বুদ্ধির দুটোরই প্রয়োজন, তাই তো? কোনো একটার দ্বারা জ্ঞান সম্পূর্ণ হয় না। সেই জ্ঞানটা কোন ওয়ার্ল্ডের জ্ঞান, এই ফেনোমেনাল ওয়ার্ল্ডের জ্ঞান। কিন্তু এই ফেনোমেনা ছাড়াও আরেকটার কথা তিনি উল্লেখ করছেন, নোমেনা, তাই তো? নোমেনা মানে কোন জগৎটা না, যেটা পরা জগৎ, যে জগৎটা আমরা দেখতে পাই না, আমাদের এক্সপিরিয়েন্স যে জগৎটার লাভ হয় না, সেই জগৎটা হচ্ছে নোমেনা। আর যে জগৎটার জ্ঞান আমাদের হয়, সেই জগৎটা হচ্ছে কি, ফেনোমেনা। বোঝা গেল? যে জগৎটার জ্ঞান আমাদের হয় সেটা ফেনোমেনা, আর যে জগৎটার জ্ঞান হয় না সেটা নোমেনা। কোন জগতের জ্ঞান হয় না, যেমন ঈশ্বর, আত্মা, অমরত্ব, এই সকল কিছু, এগুলো কি, এগুলো তো আমরা চোখে কি কেউ দেখেছি? ঈশ্বর দেখেছি, আত্মা দেখেছি, অমরত্ব দেখেছি? দেখিনি, তাই তো? জন্মান্তর, এই সকলগুলো, এগুলো কিন্তু নোমেনার বিষয়, কেননা এগুলো আমাদের এক্সপিরিয়েন্স হয় না। আর কান্ট আগেই বলে দিয়েছে যে আমাদের সকল জ্ঞান কি না, আমাদের অভিজ্ঞতার দ্বারা উৎপন্ন হয়। মানে সকল জ্ঞান মানে কোন জগতের জ্ঞান, এই ফেনোমেনাল ওয়ার্ল্ডের জ্ঞান। বোঝা গেল? তো যাই হোক, তাহলে আমরা হেগেলের ক্ষেত্রে ফেনোমেনোলজি অফ স্পিরিট দেখেছি। মানে এই ফেনোমেনোলজি স্পিরিট গ্রন্থের মূল আলোচ্য বিষয় আমাদের এই জগৎ। হেগেল তো ভাববাদী, যে এই ফেনোমেনোলজি আমাদের এই জগৎ সম্পর্কিত, জগতের অন্তরালে কি আছে আসলে, মূল তথ্যটা, মূল সত্য বস্তুটা কি, সেই স্পিরিট বা আত্মা, যেটাকে ক্যাপিটাল আই, আমি, বড় আমি, ছোটো আমির কথা দেখবে ওখানে আছে, বড় ক্যাপিটাল আই, আমরা যেগুলো, আমরা সব ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র আই, স্মল আই, কিন্তু আমাদের সকলকে নিয়ে একটা আমি আছে, জিনিস, এই জগতের সকল কিছুই তিনি আর কি, অদ্বৈত বেদান্তের কথার মতো। তো আমরা পরে ফেনোমেনোলজির সঙ্গে অদ্বৈত বেদান্তের মিল পাবো, দেখব। ও তাহলে কান্টের আগে দুজন ফেনোমেনোলজি বা ফেনোমেনা কথাটা ইউজ করেছেন, একেবারে আমাদের কাছে নতুন নয়। কিন্তু তাহলে
হুসাল যে ফেনোমেনোলজি কথাটা বলছেন সেই ফেনোমেনোলজি কথাটার অর্থটা কি সেটা জানতে হবে, তাই তো? তাহলে হুসাল কিভাবে এই যে ফেনোমেনোলজি, তাহলে হুসাল কিভাবে ফেনোমেনোলজি কথাটা তিনি নিয়ে আসছেন, না এটা কিভাবে গঠিত হয়েছে, না ফেনোমেনন, PHENOMENON, ফেনোমেনন প্লাস লোগস, ফেনোমেনন আর লোগস। কি বলবো? এই যে PHENOMENON, PHENOMENON, ফেনোমেনন, ফেনোমেনন প্লাস লোগস, LOGOS, লোগস। মানে কি? ফেনোমেনন কথাটার অর্থ হলো যে যা মানুষের চেতনায় প্রতীয়মান হয় বা মানুষের চেতনায় প্রতিভাত হওয়ার যোগ্য, সেটাকে বলা হচ্ছে ফেনোমেনন, তাই তো? যেটা জগতে আছে, সহজ কথায় যেটা জগতের বস্তু হতে হবে, অতিজাগতিক বস্তু তো মানুষের চেতনায় প্রতীয়মান হয় না, মানে ইন্দ্রিয় দ্বারা আমরা প্রত্যক্ষ করতে পারি না, আমরা জানতে পারি না। তাহলে মানুষের চেতনায় প্রতীয়মান হয় কেমন বস্তু, না যে বস্তুটা এই জাগতের, অতিজাগতিক নয়, তাই তো? বোঝা গেল? তাহলে মানুষের চেতনায় প্রতীয়মান হয় এই কথাটা ইউজ করা হলো, দেখো কেন, না সেটা আমরা পরে কিন্তু বুঝতে পারবো কেন এই প্রতীয়মান হয়, কীভাবে হয় সেই নিয়ে আলোচনা আছে। আর লোগোস কথার অর্থ মানে কি? যে জ্ঞান, তাই তো? তাহলে যা মানুষের চেতনায় গৃহীত হয় বা প্রতীয়মান হয়, মানুষের চেতনা যেগুলো গ্রহণ করে এই জগৎ থেকে, সেই সম্পর্কিত জ্ঞান, তাই তো? আমরা যেগুলো আমাদের চেতনায় প্রতীয়মান হয় না, প্রতিভাত হয় না, সে সকল জ্ঞান কি কল্পনার জ্ঞান হতে পারে, তাই তো? সেই সকল জ্ঞান আমাদের কি অলীক হতে পারে, আকাশ কুসুম বন্ধাপুত্র আমরা কল্পনা করি অলীক জ্ঞান, তাই তো? এরকম জ্ঞান নয়। হুসাল বলছেন যে ফেনোমেনোলজি কথার অর্থ কি, যা কল্পনা ইত্যাদি বা অতিকাল্পনিক চিন্তা ইত্যাদির থেকে বিরত হয়ে আমাদের, বা সেই সকল অতিকাল্পনিক বা কাল্পনিক বিষয়কে বাদ দিয়ে যেটুকু শুধুমাত্র আমার চেতনায় প্রতিভাত হয়, চেতনায় আমরা যেটুকু পাই, সেই সম্পর্কিত আলোচনাটাই হচ্ছে ফেনোমেনোলজি। বোঝা গেল? বোঝা গেল কি? হ্যাঁ বলো। তার মানে হোসাল এটাই বলতে এসেছেন যে আমাদের কনসাসনেসে যেগুলি ধরা পড়ছে কেবলই তাদেরই অস্তিত্বটা রয়েছে, নাকি তাদেরই জ্ঞানটা হয়? অবশ্যই সেই সম্পর্কিত আলোচনা। এখানে অস্তিত্বর কথা প্রসঙ্গ বলবো, অস্তিত্ব এখানে অন্য অর্থে অস্তিত্ব, এখানে এক্সিস্টেন্সিয়ালিজমের মতো অস্তিত্ব কিন্তু নয়। বোঝা গেল? এখানে কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজমের মতো কিন্তু অস্তিত্ব নয়, সেটা আমরা বলবো। এখানে অস্তিত্ব কোন অর্থে? অস্তিত্ব শুধুমাত্র অর্থে, মানে অর্থের অস্তিত্ব, আর কিছু নয়। বোঝা গেল? যাই হোক, হ্যাঁ বলো। বলছি তাহলে এই চেতনায় প্রতীয়মান ঈশ্বরের কথা কি বলছেন বিভূষণ? হ্যাঁ, সেটা বলবো। চেতনায় প্রতীয়মান ঈশ্বরের কথা বলছেন না কেন, কিন্তু তুমি কি কোনোদিনও ঈশ্বরের সঙ্গে দেখা করতে পেরেছো? এটা তো কল্পনার মধ্যে আছে, সেটার জন্য জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, কল্পনার মধ্যে আছে, কিন্তু ওই যে আলোচনার মধ্যে বলে দিলাম যেটা কাল্পনিক, সেটার আমার এখানে আলোচ্য বিষয় নয়। আমার যেটা আমার চেতনাতে প্রতিভাত হয়, সেটাই শুধুমাত্র আমার সেই সম্পর্কিত যে আলোচনা, সেই সম্পর্কিত যে জ্ঞানের আলোচনা, সেটাই প্রতিভাস বিজ্ঞান বা ফেনোমেনোলজি। বোঝা গেছে? যেটা তোমার চিন্তা, ওই যে অলীক চিন্তা, অলীক কল্পনার কথা বললাম। স্যার কান্ট তো দুটোই মেনেছিলেন, নোমেনার মধ্যে মেনেছিলেন ঈশ্বরের অস্তিত্ব যেটা। এবারে হ্যাঁ, কান্ট দুটো বলছে, নো ম্যানার কিন্তু কোনো আলোচনা করেননি, দেখবে। হ্যাঁ, নো ম্যানার আলোচনা ওখানে শুধু উল্লেখ করা আছে যে নো ম্যানার বিষয়গুলো কি কি, ঈশ্বরের বৈশিষ্ট্য কেমন, তিনি কোথায় থাকেন, কি খাবার খান, দেখবে কোনো ওখানে আলোচনা নেই। ওখানে তিনি বলে দিয়েছেন যে আমার তো নো ম্যানার, যেহেতু আমি কোনোদিনই ওই সব বিষয়কে জানতে পারবো না, আমার এই ইন্দ্রিয়, আমার এই অভিজ্ঞতা এবং বুদ্ধির দ্বারা ওগুলোকে জানা সম্ভব নয়, অতএব ওগুলোকে ওই এখানের ফেনোমেনোলজির মতোই কিছুক্ষণ পর ব্র্যাকেটিং পড়াবো, ইপোকি, তো সেরকম আর কি তিনিও ওই ব্র্যাকেট করে রেখে দিয়েছেন যে ঠিক আছে, আমাকে কিছু জায়গায় আমাকে মানতে হবে, কিছু জায়গায় ঈশ্বর অমরত্ব বা আমার মানে কোন জায়গায়, না নৈতিকতার দিক দিয়ে আমাকে মানতে হবে,
শুধুমাত্র একটা জায়গায় ঈশ্বর এবং অমরত্বের কথা আমাকে স্বীকার করতে হবে, এইটা বাদ দিয়ে আমাকে ঈশ্বর অমরত্বের কথা স্বীকার করার দরকার নেই। কান্ট কিন্তু জন্মান্তরও মেনেছিলেন, কিন্তু কি সেই সবের ওই নো ম্যানার বিষয়ে তিনি কিন্তু ডিটেলস আলোচনা করেননি, কেননা এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। বোঝা গেছে? যাই হোক, বলো। স্যার বলছি যে ওই যে ঈশ্বর আত্মা এগুলো তো মেটাফিজিক্সের বিষয়বস্তু, তাহলে তো স্যার হুসালকে তো বলতে হয় মেটাফিজিক্সের বিরোধিতা করেন, মানে যেহেতু ঈশ্বর আত্মা এগুলো তো মানে আমাদের কনসাসনেসে ধরা পড়ে না। সেটা দেখো, হুসালে ব্যাপারটা কি যে আগে আমার অস্তিত্ব, তারপর অন্য কিছু। আমার অস্তিত্বটার মাধ্যমে আমি অপরের অস্তিত্ব মানতে পারি, কিন্তু আমার অস্তিত্বটা এখানে ইম্পর্ট্যান্ট, তাই তো? সেই দিক থেকে বিভিন্ন কোনো দার্শনিক মেনেছেন মেটাফিজিক্যাল বিষয়, কেউ কেউ মানেননি। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকের একটা নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট আছে, তাই তো? হ্যাঁ স্যার। যাই হোক, আমি শুরু করি। যে আমরা তাহলে পড়ছিলাম কি ফেনোমেনোলজি। ফেনোমেনোলজিতে আমরা কি দেখছি না, যে ফেনোমেনন এবং লগস মানে আমাদের চেতনায় যে সকল বিষয় মানে প্রতিভাত হয়, তাই তো, বা প্রতিভাত হওয়ার যোগ্য, দুটো কথা। যেগুলো এখন আমার প্রতিভাত হচ্ছে না, আমার দূরে আছে আমার থেকে অনেক, কিন্তু আমি ওখানে যদি যাই, বস্তুটা ওখানে আছে, কিন্তু তখন আমার চেতনায় প্রতিভাত অবশ্যই হবে, আমি অবশ্যই এক্সপিরিয়েন্স লাভ করতে পারবো, হ্যাঁ, বুঝতে পারবো, জানতে পারবো। তাহলে সেই সব ক্ষেত্রে কি, যে সেই সব ক্ষেত্রে কিন্তু আমার সেটা অসম্ভব কিছু নয়। কিন্তু আমি যদি অলিক কাল্পনিক বিষয়ের কথা বলি, সেই বিষয় কি আমি কখনো জানতে পারবো, কখনো সম্ভব হবে যে আজ আমি আকাশ কুসুম দেখতে পাচ্ছি না, কিন্তু আমি 2 বছর পর আকাশ কুসুম বন্ধ্যাপুত্র দেখতে পাবো? আমার কাছে একজন আমার পরিচিত ছিল বন্ধ্যাপুত্র, সম্ভব নয়। বোঝা গেল কি না? যাই হোক, তাহলে তার যেই দর্শন ফেনোমেনোলজি, যেটা আমার চেতনায় প্রতিভাত হয় এরকম কিছু, কিন্তু দেখো এখন বলছি আমার চেতনায় প্রতিভাত হয় যেটা আমরা জানতে পারি, সেটা আমরা আস্তে আস্তে গভীরে গেলে দেখতে পাবো হুসালের দর্শনটা কি। তখন আমাদের হয়তো একটু কি মনে হতে পারে, কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, সেটাও আমরা আলোচনা করবো আস্তে আস্তে। যাই হোক, এই হুসালের এই দর্শনটা কেমন দর্শন না, তিনি অন্টোলজি বা সত্তাতত্ত্ব সেই দিকেরও বিরোধী, তারও বিরোধিতা করেন, তাই তো? কী হিসাবে না, অন্টোলজি বা সত্তাতত্ত্ব বা মেটাফিজিক্স, অধিবিদ্যা, এই দেখো এখন মানে আস্তে আস্তে আসবে। যে আগে আসছিল কি না, আগে তো এসেছে একই ব্যাপার, যে আমার ডাইরেক্ট ওখানে তো বলেই দিয়েছে যে তোমার যেটা আমার প্রতিভাত হয় না চেতনায়, সেই নিয়ে কোনো আলোচনা হবে না, যেটা প্রতিভাত হয় সেটাই। তাহলে সেই দিক থেকে অধিবিদ্যা এটা তো অবশ্যই তিনি গ্রহণ করবেন না, মেটাফিজিক্সকে অবশ্যই তিনি গ্রহণ করবেন না, কিন্তু অন্টোলজিকেও তিনি কি করে অস্বীকার করছেন, সত্তাতত্ত্বকে কীভাবে অস্বীকার করছেন না, সেটাকেও তিনি কিন্তু অস্বীকার করছেন। কেননা এই যে সত্তা প্রসঙ্গী আমার যে কি বলবো, আমার যে সেলফ, আমি যেটাকে বলছি, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কি যাচ্ছে না? শুনতে পেলাম না, তিনি অধিবিদ্যাকে তারপর থেকে শুনতে পেলাম না। এখন শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তিনি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তিনি কি তার যে দর্শন, সেই দর্শনে দেখা যাচ্ছে যে তিনি অন্টোলজিকেও অস্বীকার করছেন, মেটাফিজিক্সকেও অস্বীকার করছেন। মেটাফিজিক্সকে তো অস্বীকার করেন, সেটা আমরা জানি, কারণ আগেই আমরা দেখেছি যে তিনি বলেছেন যা কিছু আমার চেতনায় আমি পাই, চেতনায় যেটা প্রতিভাত হয়, প্রকাশিত হয় বা প্রতিভাত হওয়ার যোগ্য যেটা, মানে অর্থাৎ বাস্তবে অন্য কোনো জায়গায় আছে, আমি এখন নেই, এখন দেখতে পাচ্ছি না, সেখানে গেলে দেখব, এরকম যদি বিষয় হয় তাহলে ঠিক আছে, কিন্তু এর বাইরে কোনো বিষয় তিনি স্বীকার করছেন না। তাহলে অতএব মেটাফিজিক্স তার মানে তার মতবাদ মেটাফিজিক্স থেকে আলাদা এবং অন্টোলজি থেকেও আলাদা। যে অকারণে, অন্টোলজি কি সত্তাতত্ত্ব, তো অন্টোলজিকেও তিনি অস্বীকার করছেন, যে অকারণে কোনো সত্তাও তিনি স্বীকার করবেন না, তাই তো? অন্টোলজিতে কি অকারণে একটা সত্তা স্বীকার করা হয়,
কিন্তু মানে যেটা আগের থেকেই ধরে নেওয়া হয় সত্তাটা অস্তিত্বশীল, এর এই সত্তা, হ্যাঁ, এই সত্তার সঙ্গে ওই সত্তার পার্থক্য এই রকম, তাহলে অকারণে কোনো সত্তা আগের থেকে আমার ধরে নেওয়া হচ্ছে সেটাও হবে না, যেটা আমি পাবো সেই নিয়ে আমার দর্শন। আবার কি না, এই যে তার যে দর্শন এটা এপিস্টেমোলজি থেকেও আলাদা। কেন এপিস্টেমোলজি থেকেও আলাদা, জ্ঞানতত্ত্ব থেকে কেন আলাদা? না, জ্ঞানতত্ত্বতে কিসের আলোচনা করা হয়, যে জ্ঞান কী, জ্ঞানের প্রকার কী, জ্ঞানের বিভিন্ন প্রকারের পার্থক্য কী, অর্থাৎ কি এক জ্ঞানের সঙ্গে অপর জ্ঞানের পার্থক্য কী। কিন্তু এখানে জগতে আমার কিভাবে জ্ঞান হচ্ছে সেই বিষয়েও আলোচনা নয়। এখানে তিনি কথাটাই ওই জন্য চেঞ্জ করে দিয়েছেন। আমাদের এই যে বলছি যে আমাদের কিন্তু মাঝে মাঝে কন্ট্রাডিকশন তৈরি হবে, যে তিনি আগে এরকম বললেন এখন কেন এরকম বলছেন। প্রথমে তিনি বলেছিলেন যা আমার চেতনায় উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়, তাই কি মানে সেই সকল সম্পর্কিত আলোচনাই হচ্ছে ফেনোমেনোলজি। কিন্তু এখন তিনি আবার এপিস্টেমোলজিকেও তিনি কি অস্বীকার করছেন দেখছি, কি করে সম্ভব? না, তিনি বলতে চাইছেন তার এই যে চেতনায় প্রকাশিত হওয়া, চেতনায় কী হিসাবে প্রকাশিত হওয়া আমরা পরে দেখতে পাবো, অর্থরূপে প্রকাশিত হওয়া। এবং অর্থের তিনি পার্থক্য করেছেন, যে এখানে তাই আমার এপিস্টেমোলজিতে হ্যাঁ আমার কি আলোচনা করা হয়, জ্ঞান কি, জ্ঞান কেমন, জ্ঞানের প্রকার কি, পার্থক্য কে হিসাবে, কিন্তু তিনি এখানে কি হিসাবে বলছেন না, এপিস্টেমোলজিতে কিন্তু শুধুমাত্র অর্থরূপে আমার কাছে সব কিছু গৃহীত হয় আর অন্য কিছু রূপে নয় সেটা বলে না। ফেনোমেনোলজিতে বলা হয় শুধু অর্থরূপে আমার কাছে যা প্রকাশিত হয়, উদ্ভাসিত হয়, সেটাই আমার এখানে আলোচ্য বিষয়। তাই তো এখানে একটা সুন্দর পার্থক্য দেখো, যে আমি এমনিতে সাধারণ অর্থে আমি বলছি গাছটা এতটা গুঁড়িটা মোটা, এটা এই গাছ, এই গাছটা একেবারে ডিপ সবুজ, বড় বড় পাতা, এটা আমি বাস্তবে গাছটাকে দেখিয়ে বলছি। কিন্তু এইটাই এটার অর্থরূপে যখন পাবো তখন কিন্তু দেখো গাছের গুঁড়িও নেই, গাছের পাতাও আমার চোখের সামনে অত ভারী পাতা বা অত ভারী গুঁড়িও কিন্তু আমার মাথার মধ্যে নেই। কিন্তু আমার ওই বিষয়টা অর্থরূপে মাথায় আছে কি না, আমার ব্রেনে আছে কি না, ওই যেটা অ্যাজিউম করে নেওয়া হলো, অ্যাজিউম নয় এক্সট্রাক্ট করে নেওয়া হলো ওখান থেকে, ওটাই হচ্ছে অর্থ। অর্থ বোঝা গেল কি না? অর্থ বুঝতে পারলে, যেটা আমি চোখের সামনে বাস্তব যে বস্তুটা দেখছি, তাই তো সেটা আমার জ্ঞানের আকারে আমার তো ব্রেনে ঢুকছে, সেই যে আকারে আমার মাথায় ঢুকছে সেটাকে অর্থ, অর্থ বলা হচ্ছে এখানে। বোঝা গেছে তো? যাই হোক, স্যার স্মৃতি বলতে স্মৃতির সঙ্গে তুলনা করছে কি অর্থটাকে? এটা আরেকবার একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, এটা স্মৃতির মতো বলা যেতে পারে। তখন স্মৃতিতে একটা বৈশিষ্ট্য যেমন সংস্কার মাত্র জন্যং স্মৃতি, যেটা শুধুমাত্র সংস্কার। এখানে আরেকটু পার্থক্য করা যেতে পারে, যে এখানে আমি ডাইরেক্ট, যে আমি একটা গাছের তলায় দাঁড়িয়েও আমি বলে দিতে পারি যে কি না, এই যেটা আমি সামনে দেখছি এটা কিন্তু অর্থের জগৎ নয়, এটা কিন্তু আমার এই বাস্তব জগৎ, যে জগতে আমরা হাঁটি চলি খাই, হ্যাঁ পড়াশোনা করি, কথা বলি, হ্যাঁ যে জগতে আমরা জন্মায় বৃদ্ধি লাভ করি সেই জগৎ। কিন্তু আমার ভেতরে যেটা আমার ঢুকলো এই জগৎ থেকে, সেটা কি, সেটা কিন্তু এই জগৎ নয়, অথচ ওখানেও এখন সব কিছুই আছে। তাহলে সেটা অর্থরূপে, শুধুমাত্র অর্থ। বোঝা গেল? যাই হোক, হ্যাঁ বলো। তাহলে কি এটা মানে যে জিনিসটা এক একজন তো এক একটা ভাবে বাস্তব জগৎকে দেখে, তাহলে কি তার কাছে অর্থটা ভিন্ন ভিন্ন? অবশ্যই অর্থটা ভিন্ন ভিন্ন, বিভিন্ন বিভিন্ন ব্যক্তি বা বস্তুর কাছে অর্থটা ভিন্ন ভিন্ন রূপে, তাই তো? অবশ্যই। তো যাই হোক, এখানে যা শুধু ধারণাটা দেওয়া হচ্ছে, আমরা বিভিন্ন থিওরিতে যখন আস্তে আস্তে ঢুকবো তখন বুঝতে পারবো, ক্লিয়ার হবে। হ্যাঁ বলো, কার কি প্রশ্ন? হ্যাঁ স্যার বলছি আরেকবার বলুন না, মানে জ্ঞান তত্ত্বকে স্বীকার করেনি কেন? জ্ঞান তত্ত্বে আলোচনাটা কিসে হয়? জ্ঞান তত্ত্বের আলোচনাটা শুধু জ্ঞান কি, জ্ঞানের প্রকার কি, এক জ্ঞানের সঙ্গে অপর জ্ঞানের পার্থক্য কি, ফেনোমেনোলজির আলোচনাটা কিন্তু শুধুমাত্র এরকম নয়। দেখবে ফেনোমেনোলজির আলোচনাটা দেখতে পাবে যে জ্ঞান কি, জ্ঞান কীভাবে উৎপন্ন হয়, বিভিন্ন জ্ঞানের প্রকার, বিভিন্ন জ্ঞানের মধ্যে পারস্পরিক ভেদ কেমন, হ্যাঁ এই সকল নিয়ে কিন্তু ফেনোমেনোলজিতে আলোচনা করা হয় না। ফেনোমেনোলজি আলোচনার বিষয়টা কি, যে আমরা যদি এক কথায় বলতে চাই, আস্তে আস্তে আমরা বলতে পারি এরকম, যে ফিলোসফি অফ ইউনিভার্সাল কনসাসনেস,
আমরা ওই অর্থের জগৎ থেকে আমরা আস্তে আস্তে ইউনিভার্সাল কনসাসনেসের জগতে আস্তে আস্তে সব বিভিন্ন থিওরিতে যাব। এই প্রসঙ্গে তোমাদের যেহেতু কনফিউশন হচ্ছে সেহেতু বলছি যে আমরা এই বিষয়গুলোতে আসব, যে এটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে এটা হচ্ছে যে স্টাডি অফ ইউনিভার্সাল কনসাসনেস, এটা সার্বিক যে চৈতন্য, সার্বিক পরাচৈতন্য, সেই পরাচৈতন্যের আলোচনা। আবার কি বলা হবে না, ফেনোলজি ইজ দ্য স্টাডি অফ কনসাসনেস, এটা একটা চৈতন্যের আলোচনা, তাই তো। বা বলতে পারি ফেনোলজি ইজ দ্য স্টাডি অফ ফেনোমেনা। কোন অর্থে না, আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে ফেনোমেনা, এই যে জগৎ, এটাকে বিশ্লেষণ করতে 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 আমরা পৌঁছাবো কোথায় না, সেই কিন্তু কনসাসনেস আলটিমেট, তাই তো। আবার আমরা পাবো কি না, এটা প্রি সাপোজিশনলেস বা প্রি অপোজিশনলেস এনকোয়ারি। আমরা ইপোকি, আমরা মেথড অফ ইপোকি, সেখানে আমরা দেখতে পাবো মানে মেথড অফ ব্র্যাকেটিং যেটাকে বলা হচ্ছে, ব্র্যাকেট করতে 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 আমরা কিন্তু ওই বিভিন্ন প্রি সাপোজিশনগুলোকে বাদ দিতে আমরা পাবো কি, আমরা সেই ইউনিভার্সাল কনসাসনেস বা কনসাসনেস, তাই তো। তারপরে শেষে আমরা পাবো কি, স্টাডি অফ দ্য মিনিং অফ অবজেক্টস। এই যে জগতের প্রত্যেক বস্তু আছে, আমরা ওই যে বললাম যে কন্ট্রাডিকশানের তৈরি, একটু একটু কন্ট্রাডিকশান হবে, কিন্তু দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে যে এটা আসলে যে বস্তুগুলো আমার জগতে আছে, সেই বস্তুগুলো অর্থরূপে কেমন, সেটা ফেনোমেনোলজি বোঝাবে। যে আমরা অন্যান্য এতদিন যা জেনে এসেছি, যেভাবে জেনে এসেছি সেরকম নয়, এর আলোচনাটা একটু ভিন্ন, বোঝা গেছে। আস্তে আস্তে সব বুঝতে পারবে। তো যাই হোক, তো এই যে ফেনোমেনোলজি কি বললাম, যে এখানে জ্ঞানতত্ত্বের মতো কিন্তু ওই শুধু জ্ঞানের গজগজানি নেই, এখানে এখানে জগতের এই যে জগৎ, এই জগৎ বলা হচ্ছে যে এই জগতে, যে জগৎ থেকে যেটা আমার কাছে, আমার মধ্যে প্রতিভাসিত হয়, সেই সম্পর্কিত আলোচনা এরকম বলা হয়েছে। কিন্তু এটা এপিস্টিমোলজির সঙ্গে কন্ট্রাডিকশন বা হতে পারে এরকম, এর সঙ্গে কন্ট্রাডিকশন এপিস্টিমোলজির হতে পারে এরকম মনে হতে পারে, কেননা ওখানেও তো বলা হচ্ছে জগতে আমার প্রতি যা উদ্ভাসিত হয়, প্রকাশিত, আমি জগৎ থেকে যা পাই সেই নিয়েই আলোচনা। আবার জ্ঞানতত্ত্ব তো অনেকটা তাই কথা বলা হয়, কিন্তু আমাদের বুঝতে হবে ফেনোমেনোলজি আসলে কোন জগৎকে কথা বলা হচ্ছে, মানে জগতের কোন বিষয়, কোন দিকের অর্থটা নিয়ে বলছেন না, ডাইরেক্ট এই যে বস্তু জগৎ, তার থেকে তিনি জগতের আরেকটা পার্থক্য করছেন, অর্থের জগৎ, বোঝা গেছে। সেই অর্থের জগতের বিষয় নিয়ে ফেনোমেনোলজিতে আলোচনা করা হবে। যাই হোক, এরপর আমরা আরেকটা জিনিস, যে ফেনোমেনোলজিকে বলা হচ্ছে রিগোরাস সায়েন্স। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু তোমাদের দেখবে পরীক্ষায় আসে। তো এরকম অনেক সময় থাকে, শেষের দিকে বলবো যে ফেনোমেনোলজি হলো কঠোর বিজ্ঞান, রিগোরাস সায়েন্স। কঠোর বিজ্ঞান কেন না, তারা সত্তা তত্ত্ব মানছে না, তারা তোমার জ্ঞান তত্ত্ব মানছে না। এপিস্টিমোলজি রিগোরাস সায়েন্স, রিগোরাস একটু স্পেলিংটা বলবেন? RIGOROUS। যাই হোক, তো এটাকে রিগোরাস সায়েন্স বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রি সাপোজিশনলেস এনকোয়ারি, এটাকে বলা হচ্ছে যে ফিলোসফি অফ ইউনিভার্সাল কনসাসনেস। কেন বলা হচ্ছে আমরা আস্তে আস্তে সব যাব। তো যাই হোক, এটাকে রিগোরাস সায়েন্স কেন না, এটা যেহেতু অন্যান্য যেটা মানে চিরাচরিত তথাকথিত যেগুলো আমাদের দর্শনের শাখা, তথাকথিত দর্শনের শাখা কি, অন্টোলজি, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, তিনটে জিনিসই ওরা মানছে না। তার জন্য বলা হচ্ছে এটাকে কঠোর বিজ্ঞান। কঠোর বিজ্ঞান বলা হচ্ছে কোন দিক দিয়ে না, এ কোনো কিছুই মানে না, শুধুমাত্র কতটুকু মানে না, বিশুদ্ধ চেতনায় যা উদ্ভাসিত হয় সেটুকুই মানে, তাই নিয়ে এদের আলোচনা। তো বিশুদ্ধ চেতনায় যা উদ্ভাসিত হয় তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে তথ্য, তাই তো। এই তথ্যগুলো কিভাবে থাকে, পরম চৈতন্যে কিভাবে থাকে না, অর্থরূপে থাকে। আমরা সব ডিটেলসে যাব, ঠিক আছে। তো আর কি, হুসালের এই দর্শনটাকে আরেকটা বলতে পারি যে ডেকার্তের সঙ্গে অনেকটা কি হয়, যে ডেকার্তের কথা আমাদের স্মরণ হয়, কজিটো আর্গো সাম, তাই তো। আমি চিন্তা করি অতএব আমি আছি, তাই তো। যে এটা পূর্ব স্বীকৃতিবিহীন দর্শন, এটাকে বলা হচ্ছে প্রি সাপোজিশনলেস এনকোয়ারি, তাই তো। এটাকে পূর্ব স্বীকৃতিবিহীন দর্শন বলা হচ্ছে।
শুধু এইটুকু মনে রাখো, এই যে 4-5টা কথা বললাম এখন, এরপর প্রত্যেকটা ডিটেলস আলোচনাতে যাব। যে কি বললাম প্রথম থেকে, যে ফিলোসফি অফ ইউনিভার্সাল কনসাসনেস 1 নাম্বার বলেছি, তাই তো? এটাকে বলেছি প্রি সাপোজিশনলেস এনকোয়ারি বলেছি, তাই তো? এটাকে বলেছি তোমার কি বলবো, যে স্টাডি অফ দ্য মিনিং অফ অবজেক্ট। ফেনোমেনোলজি ইজ এ স্টাডি অফ দ্য মিনিং অফ অবজেক্ট। আবার কি বলেছি না, এটাকে বলেছি যে তোমার ফেনোলজি ইজ দ্য স্টাডি অফ ফেনোমেনন, তাই তো? এই কতকগুলো কথা বললাম। এরপর আমরা এগুলোর অল্প অল্প আলোচনাতে যাই, যাতে আরও তোমাদের ব্যাপারটা গ্রো করে মাথায়, তাই তো? এই পর্যন্ত স্যার কিছুটা জিনিস বুঝতে পারলাম। অনেক স্পিডে হচ্ছে তো লিখতে পারলাম না। আচ্ছা, পরপর কি লিখো। 4টা পয়েন্ট বললেন? একটা বললেন ফিলোসফি অফ ইউনিভার্সাল কনসিয়াসনেস, presuppositionless enquiry, presuppositionless enquiry, হয়েছে? হ্যাঁ। Phenomenology is the study of phenomena, হ্যাঁ। হয়েছে তো? হ্যাঁ স্যার। আরেকটা phenomenology is a study of the meaning of object. আচ্ছা স্যার। আরেকটা লিখে রাখো, আরেকটা বলতে ভুলে গেলাম, যে phenomenology is a descriptive science or descriptive science of essence, এরকম লিখো। phenomenology is a descriptive science of essence, হ্যাঁ, অবলিক দিয়ে লিখো ডেসক্রিপটিভ স্টাডি অফ এসেন্স। হয়েছে তো? বেশ, সারসত্তা নিয়ে পুরো সব কিছুতেই দেখতে পাচ্ছি কি সেই ইউনিভার্সাল কনসাসনেস, পরম্পরা চৈতন্য, তাই তো? বা সারসত্তা নিয়ে। এরপর আমরা একটু একটু করে ভেতরে ঢুকবো, প্রত্যেকটার আমরা কিন্তু মিনিংগুলো বুঝতে পারবো। প্রত্যেকটা দেখো বিভিন্ন ধরনের সংজ্ঞা বললাম, এবং এই সংজ্ঞাগুলো আমরা বিভিন্ন আলোচনা ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে পাবো। তাহলে আমাদের ব্যাপারটা অনেক, পথটা খুব স্মুথ হয়ে যাবে এগুলোর প্রত্যেকটির অর্থ আস্তে আস্তে যদি আমরা জেনে যাই। যাই হোক, তো ফেনোমেনোলজি এখনও কে জয়েন করছে। ফেনোমেনোলজি আমরা কি পরপর পাবো, যে প্রথমেই আমরা যেটা হয় যে কি, যে এটা হলো স্টাডি অফ ইউনিভার্সাল কনসাসনেস বা ফিলোসফি অফ ইউনিভার্সাল কনসাসনেস, তাই তো? বা স্টাডি অফ কনসাসনেস এটাকে বলা হচ্ছে। যে কি না, আমরা এক্সিস্টেন্সিয়ালিজমে পেয়েছিলাম স্যার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? স্যার শোনা হ্যাঁ, যাচ্ছে না। শোনাচ্ছে তো। আমরা এতে পেয়েছিলাম, এক্সিস্টেন্সিয়ালিজমে পেয়েছিলাম নিজের অস্তিত্ব। আগে নিজের অস্তিত্ব, তারপর অন্যের অস্তিত্ব। নিজের অস্তিত্ব থাকলে পরে আমি অন্যের অস্তিত্বের কথা বলতে পারি। অতএব আমাকে আগে কার অস্তিত্ব স্বীকার করতে হবে? নিজের, তাই তো? তাহলে এখানে ইম্পর্টেন্ট কোনটা এক্সিস্টেন্সিয়ালিজমে? যে নিজের অস্তিত্ব। এখানে কিন্তু বলা হচ্ছে নিজের অস্তিত্বটা শুধু অর্থরূপে অস্তিত্ব সেই ইউনিভার্সাল কনসাসনেসে। কেমন হবে না, বলা হচ্ছে যে আমাদের এই যে জগৎ, এই জগৎকে যদি আমরা বিশ্লেষণ করতে করতে যাই, তাই তো? এটাকে এর আগে এইটা বলে দিই, প্রি অপোজিশনলেস এনকোয়ারি, এটা আগে বলে দিই, তাহলে ওটাতে যেতে সুবিধা হবে। যে আমাদের এই জগৎ কি বিচিত্র জগৎ। যে জগতে আমরা জন্মাই, যে জগতে আমরা মৃত্যুবরণ করি, যে জগতে আমরা খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু করি, সেটা কি সেই জগৎটা সস্তিত জগৎ, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে এই জগতের মানে আমার থাকা বা না থাকার উপর, এই জগতে আমার থাকা বা না থাকার উপর জগতের থাকা বা না থাকা নির্ভর করে না। আমি জন্মাই মরি, আমরা অনেকেই জন্মাই মরি, কিন্তু এই জগৎ যেমন আছে সেরকমই, জগতের কোনো সমস্যা নেই তাতে। কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজমে এখানে বলছিল যে আমার নিজের অস্তিত্ব, কিন্তু এখানে বলবে যে তোমার অস্তিত্ব কোথায়, কতটুকু, এই নিয়ে আলোচনা। যে আসলে তুমি কিছুই নয়,
তোমার অস্তিত্ব কতটুকু এই জগতে। এই যে বিশাল যে জগৎ, সেই জগৎটাও বা আসলে কি, বা তোমার অস্তিত্ব কতটুকু, কিছুই নেই। তাহলে এখানে নিজের অস্তিত্ব মানাই হচ্ছে না। অর্থরূপে সামান্য ভাসমান অবস্থায়, ফ্লোটিং অবস্থায় কিছুটা মানা হবে, সেটা বলবো। যে এটা প্রি সাপোজিশনলেস এনকোয়ারি বলছে, জগতের যে কোনো বস্তুকে আমরা যদি বিশ্লেষণ করি, বিশ্লেষণ করতে 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 আমরা কোথায় পৌঁছাবো, দেখতে পাবো সেই ইউনিভার্সাল কনসাসনেসে পৌঁছাবো, যেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল কনসাসনেস। কীভাবে না, সেটা প্রক্রিয়া, সেটা আমরা ফেনোমেনোলজিক্যাল ইপোকিতে গিয়ে আরও বিশদভাবে জানবো। যে এই যে জগৎ বলছে, জগতের প্রত্যেকটা বস্তু কিছু না কিছু প্রি সাপোজিশন নিয়েই কিন্তু থাকে। প্রত্যেক বস্তু আমরা যে জ্ঞান লাভ করি বা আমরা যে জানি জগৎকে, সব কিন্তু প্রি সাপোজিশন লেস নয়, সব কোনো না কোনো প্রি সাপোজিশন যুক্ত। কেমন প্রি সাপোজিশন? আমরা যে প্রত্যক্ষ করি, কোনো কিছু জ্ঞান লাভ করি, আমরা জানি, সব কিছুই কিন্তু কোনো না কোনো প্রি সাপোজিশন যুক্ত হয়ে। কেমন? যে দেশ, কাল, কার্যকারণ, দ্রব্য, গুণ, এই সকল প্রি সাপোজিশন নিয়ে। এবারে প্রি সাপোজিশনগুলোর মধ্যে দুটো ভাগ আছে, একটা প্রাইমারি প্রি সাপোজিশন, একটা সেকেন্ডারি প্রি সাপোজিশন। ভালো করে প্রি সাপোজিশন দুটো করে নাও। একটা হচ্ছে প্রাইমারি প্রি সাপোজিশন, কোনটা না, দেশ, কাল, কার্যকারণ, দ্রব্য, গুণ, এগুলো সব কিন্তু প্রাইমারি প্রি সাপোজিশন। আমরা দেখো কোনো একটা বস্তুকে জানছি, সেটা কিন্তু কোনো না কোনো দেশে থাকছে, দেশকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদের জ্ঞানটা হচ্ছে। আমরা ধরো 10 বছর আগে কোনো বন্ধুকে দেখেছি, আবার হঠাৎ করে দেখছি সেই বন্ধু কিন্তু ওই লাস্ট 10 বছর আগে যখন দেখেছিলাম সেই দেশকাল নিয়েই সেই জ্ঞানটা আমার মাথার মধ্যে রয়ে গেছে, তাই তো। পরে যখন 10 বছর পর দেখছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমরা থতমত খাচ্ছি যে কি, আমরা চমকে উঠছি যে আসলে এটা সেই বন্ধু তো মনে হচ্ছে ওটা। তারপর হয়তো একটু আমরা সাহস করে ডাকলাম, যাচ্ছা অসীম, কি বিমল, কি অমল। তারপর আমার যে জ্ঞানটা হয়ে গেল ওই যে বন্ধুর 10 বছর পর, আজকের দিনের জ্ঞানটা আমার আবার কিন্তু ওই বন্ধু সম্পর্কে এই দেশকাল, এই সকল কিছু, সে কেমন হাইট, ওয়েট, সব কিছু, হ্যাঁ, আমরা বলি অনেক চেঞ্জ হয়ে গেছিস, হ্যাঁ, তাই তো, অনেক পার্থক্য। কি, আমরা কিন্তু প্রত্যেকটা জ্ঞান আমরা এরকম কিছু না কিছু দেশ, মানে কোনো না কোনো দেশ, কাল, কার্যকারণ, দ্রব্যগুণ, এইসবের মধ্যেই কিন্তু আমাদের জ্ঞানগুলো হয়। তাহলে এগুলো তো এক একটা প্রি সাপোজিশন, বৌদ্ধ দর্শনের কল্পনা, বুঝতে পারছো তো। তো আমাদের লকের দর্শনের গুণ, সেরকমই বিষয়, একই বিষয় আমরা রিলেট করবো আস্তে আস্তে। এগুলো প্রাইমারি প্রি সাপোজিশন। করা হয়েছে যে ওই সেই দেবদত্ত, এরকম বলা যায় কি? প্রত্যভিজ্ঞা, হ্যাঁ, প্রত্যভিজ্ঞাতে আমরা প্রত্যভিজ্ঞার আলাদা বিষয়, আমি ওটা বোঝাতে গিয়ে বললাম প্রত্যভিজ্ঞাতে এই সেই দেবদত্ত, আগে তুমি যাকে দেখেছিলে তাকে দেখছো, হ্যাঁ, আমি ওখানে ওই আগে দেখা ব্যক্তিটাকে এখন দেখছি, এটার উপর গুরুত্ব দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি যে আগে যে দেখেছিলাম ব্যক্তিটাকে, সেটাকেও একটা বিশেষ স্থানে, বিশেষ কালে, বিশেষ রকমভাবে দেখেছিলাম। এখন যেটাকে দেখছি বিশেষ স্থানে, বিশেষ কালে, বিশেষ রকম, তার অঙ্গ প্রত্যঙ্গ হয়তো একটু লম্বা হয়েছে, একটু ফর্সা হয়েছে, একটু মোটা হয়েছে, আমরা এই ব্যাপারগুলো চিন্তা করছি। এইটাই বলতে চাইছি যে আমাদের লাস্ট দেখবে যে কোনো বিষয় আমরা, মানে বলো, ক্যাটাগরি বলতে পারি নাকি? আরেকবার বলো, শোনা যাচ্ছিল না তোমার কথাটা। বলছিলাম এগুলো অ্যারিস্টটলের প্রশ্ন ছিল ক্যাটাগরি বলছে, দ্রব্য, গুণ, কর্ম যেগুলো বললেন, ওইরকম ভাবে, হ্যাঁ, ওরকমই বলতে পারো। এখন এখানে এইটা লকের দর্শনে গুণের এই ধরনের স্বীকার করেছে, কিন্তু এর কিছু এক্সট্রা আবার আছে, শুধু এটাই নয়। এটা প্রাইমারি প্রি সাপোজিশন, আরেকটা প্রি সাপোজিশন আছে সেকেন্ডারি। তিনি বলছেন যে আমাদের সকল জ্ঞান, সকল বস্তুই কিন্তু কোনো না কোনো প্রি সাপোজিশন যুক্ত হয়েই আমাদের কাছে আসে, তাই তো। আমরা জানি কোনো বস্তুকে, সেটা কি কোনো না কোনো প্রি সাপোজিশন যুক্ত হই। প্রাইমারি প্রি সাপোজিশন এগুলো দেশ, কাল, কার্য, কারণ, দ্রব্য, গুণ, এগুলো। সেকেন্ডারি প্রি সাপোজিশন কোনগুলো না, আমাদের ধর্ম, আমাদের জাতি, আমাদের কাস্ট, হ্যাঁ, আমাদের সমাজ, আমাদের কি বলবো, বর্ণ, তাই তো, আমাদের তারপরে তোমার কি বলবো, আমাদের রাজ্য, আমাদের জেলা, আমাদের দেশ, আমাদের ভাষা, সবগুলো দেখো প্রি সাপোজিশন।
যে আমরা তাকে আমাদের হয়তো একটা বিহারি ছেলে, আমার একটা বিহারি হয়তো বন্ধু, আমরা কি বললাম যে ওই বিহারি বন্ধুটা ওর বাড়ি কিন্তু বিহার। দেখো কতগুলো ট্যাগ যুক্ত হয়ে গেল কি না। আমরা যখন দেখবে ওয়েস্ট বেঙ্গলের এইরকম বলি যে যারা ধরো আমরা গ্রাম থেকে কলকাতায় পড়তে আসি, ধরো আমার বাড়ি বাঁকুড়া, স্যার শোনা এখানে কি যাচ্ছে না। হয়, শোনা যাচ্ছে? অন্যদের প্রবলেম হচ্ছে? দাঁড়াও আমি একটু অন্য রুমে যাই, ওই রুমটা একটু না স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে দেখছি না। স্যার শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে স্যার। দেখো তো শুনতে পাচ্ছ কিনা এরপর? এখন শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে তো? ঠিক আছে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে। আশা করছি শোনা যাচ্ছে, এটাই শোনা যাবে, একটু নেটওয়ার্ক ভালো থাকে। যাই হোক, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তা আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের ফেনোলজিতে হুসাল যেটা বলতে চাইছেন প্রি সাপোজিশনলেস এনকোয়ারি, ফেনোলজি ইজ দ্য ফেনোলজি ইজ প্রি সাপোজিশনলেস এনকোয়ারি, বা এখান থেকে আমরা যাব এটা স্টাডি অফ কনসাসনেস বা স্টাডি অফ ইউনিভার্সাল কনসাস, সেখানে আমরা যাব, কিন্তু তার আগে কিছু বিষয় খুব ক্লিয়ার হয়ে যাবে। দেখো বিষয়টা একটু অসুবিধা হবে প্রথমে, হতে পারে যে আমরা ফেনোলজিতে কি বলতে চাইছি, যে বলতে চাইলাম যে এখানে এটাকে প্রিসাপোজিশনলেস এনকোয়ারি কেন বলা হচ্ছে না, তিনি বলছেন জগতের যে কোনো বস্তু যে কোনো জ্ঞান আমাদের কী হবে না, কোনো না কোনো তার মধ্যে প্রিসাপোজিশন জড়িয়ে থাকেই। হ্যাঁ, কেমন প্রিসাপোজিশন না, সেটা বলছে যে আমাদের প্রিসাপোজিশনগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি প্রিসাপোজিশন। প্রাইমারি প্রিসাপোজিশনে কি না দেশ কাল কার্য কারণ দ্রব্য গুণ ইত্যাদি। সেকেন্ডারি প্রিসাপোজিশনও আমাদের মধ্যে কিছু থাকে, একটা নির্দিষ্ট দেশের লোক, তাই তো, একটা নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট জেলার নির্দিষ্ট তোমার কি বলবো বর্ণের, কেউ মোটা কেউ পাতলা, তাই তো, কেউ হিন্দু কেউ মুসলিম, তাহলে ধর্মের আমার একটা প্রিসাপোজিশন, একটা ট্যাগ, মানে একটা ট্যাগ হিসাবে নাও যে আমরা যে কোনো বস্তুকে ওই ট্যাগ ছাড়া জানতে পারি না, শুধু বস্তুটাকে জানতে পারি না। হেগেলের এখানে অ্যাপ্রোচটা হচ্ছে ওই শুধুমাত্র বস্তুটাকে ধরার, বোঝা গেল? যাই হোক, সেটাই শুধু অর্থরূপে, সেটা কিন্তু আমরা এই জগতের যেমনভাবে দেখছি সেরকম রূপে নয়। সেটা যে কি না বলছে, ধরো আমরা কি করি না, আমরা যখন একটা ধরো অনেকেই আছে হিন্দু মুসলিম, দেখবে আমাদের যে কোনো ক্ষেত্রে ফর্ম ফিল আপ বলো বলো কী লিখতে হয় না, হিন্দু না মুসলিম, বা না খ্রিস্টান নাকি বৌদ্ধ নাকি জৈন নাকি ইরিলিজিয়াস, তাই তো। তাহলে আমার রিলিজিয়ানের দিক থেকে একটা ট্যাগ আছে, আমার কাস্টের দিক থেকে ট্যাগ আছে, না ব্রাহ্মণ না কাস্ট না তোমার ক্ষত্রিয় নাকি তোমার কি বলবো, যাই হোক এই ধরনের একটা ট্যাগ প্রত্যেকের আছে, প্রত্যেকের একটা সমাজের ট্যাগ আছে, সবাই এক সমাজ থেকে আসে না। আজকে ধরো কলকাতার ছেলেমেয়েরা, তো আমাদের মধ্যে অনেকে কলকাতা আছো, তোমরা কি, তোমরা যারা গ্রামের ছেলেমেয়েরা তাদের থেকে অনেক অ্যাডভান্স, বা যেটা কথা মধ্যে বলছি, তাহলে তোমাদের একটা ট্যাগ আছেন কলকাতার ছেলে মেয়ে, গ্রামের ছেলে মেয়ে, বা বাঁকুড়ার ছেলে মেয়ে কি পুরুলিয়ার ছেলে মেয়ে, তাই তো। যাই হোক, আমাদের যেটা বলতে বলতে থেমে গেলাম যে আমাদের দেখবে আমরা বিভিন্ন জেলা থেকে গ্রাম থেকে আমরা কলকাতাতে পড়তে আসি, বা আমাদের বিভিন্ন রাজ্য থেকে হয়তো দিল্লিতে পড়তে গেল, বা বিভিন্ন দেশ থেকে কোনো একটা দেশে পড়তে গেল, তখন আমাদের মধ্যে কি হয়, এখানের মধ্যে যারা বাঁকুড়া তাদের প্রতি অটোমেটিক্যালি একটা আলাদা টান হয়। যদি শুনি যে না এই বাঁকুড়ার, তাহলে কিন্তু তার প্রতি একটা আলাদা টান হয়ে গেল, কেন না ট্যাগটা মিলে যাচ্ছে। আবার দেখবে দেশের মধ্যেও বিভিন্ন রাজ্য থেকে বাঙালি, আচ্ছা কোনো একটা হোস্টেলে হয়তো অন্য জায়গায় গেছো, দিল্লিতে পড়ছো, দেখবে বাঙালি বাঙালি মানে একটা আলাদা বন্ধুত্ব হয়ে যাবে। ঠিক একইভাবে দেশের বাইরে, তাহলে কি আমরা সব দিক থেকে যে দিক থেকে যাই না কেন, আমরা কিন্তু ট্যাগ আর ট্যাগ বিভিন্ন, তাহলে আমার প্রচুর প্রিসাপোজিশন আমার মধ্যে বা আমাদের মধ্যে সবার মধ্যে, প্রত্যেক বস্তুর মধ্যে জগতের। তো বলছে আমরা যদি জগতের এই প্রত্যেক ট্যাগগুলোকে প্রিসাপোজিশনগুলোকে যদি বাদ দিতে এগোই, যদি আমরা ব্র্যাকেটিং করি, ব্র্যাকেটিংয়ের কথাটা খুব একটা ইউজ করছি না, কেননা নতুন শব্দ এখানে হঠাৎ করে ইউজ করলে তোমার বল কী, এইটুকু জেনে রাখো শুধুমাত্র যে হুসালের অ্যাপ্রোচটা কি না, এই সকল প্রিসাপোজিশনগুলো বাদ দিয়ে যেটা পড়ে থাকছে যে বিষয়টা, সেটাকে ধরার,
এবং সেটা গিয়ে দেখতে পাবো আমরা ইউনিভার্সাল কনসাসনেস। এই জগতের যে কোনো বস্তুকে আমরা যদি এইভাবে আমাদের মানে এনকোয়ারি করতে শুরু করি, যে আমি যদি এইভাবে ভাবি, ফেনোমেনোলজিক্যাল একটা মেথড আছে, সেই মেথডেও কি এইটার উপর নির্ভর করে যে কেমন মেথডটা কেমন না, সেখানে বলছে কোনো একটা বিষয় জানতে বা বুঝতে গেলে তোমাকে এরকম ভাবলে হবে না যে আমি জ্ঞানী কি আমি কিছু জানি কি জানি না, আমি ফিলোসফির ছেলে কি ইতিহাসের ছেলে, দরকার নেই। আমি হিন্দু না বৌদ্ধ কি জৈন কি মুসলিম, সেটা আমার দরকার নেই। আমি কোন সমাজ থেকে এসেছি, কোন পাড়া থেকে এসেছি, কোন ভাষা আমার, সেটা দেখার দরকার নেই। আমাকে অ্যাপ্রোচটা এইভাবে দিতে হবে, মানে একেবারে কি আমাকে মানে অ্যাপ্রোচটা দিতে হবে একেবারে কি বলবো ওটা শব্দটা ধরো পক্ষপাতিত্বহীনভাবে। ঠিক একইভাবে জগতের কোনো বস্তুকে আমি যখন জানতে চাইছি বা জগতের বস্তুটাকে যখন আমি এনকোয়ারি করছি, তখন আমাকে কি ঠিক একইভাবে তার বিভিন্ন ট্যাগগুলোকে সরিয়ে দিতে হবে, ব্র্যাকেট করে রাখতে হবে, তাই তো? সেগুলোকে তার বিভিন্ন যে ট্যাগগুলো, দ্রব্য গুণ কর্ম, তাই তো, তার দেশ, তার কাল, কার্য, কারণ সকল কিছুকে বাদ দেওয়ার পর তার সেকেন্ডারি যে তোমার ইয়েগুলো, সেগুলোকে বাদ দিলে আমরা যেটা বাদ দিয়ে একেবারে লাস্ট পর্যায়ে যেখানে পৌঁছাবো, সেটা কি, সেটা দেখতে পাবো কিন্তু সেই কনসাসনেস ছাড়া আর কিছু নেই। এইটাই হচ্ছে তার অ্যাপ্রোচ। এই জন্যই তার ফিলোসফিটাকে বলা হচ্ছে কি, যে ফিলোসফি অফ ইউনিভার্সাল কনসাসনেস। এবং এই যে কনসাসনেস পেলাম, সেই কনসাসনেসটা কি বলা হচ্ছে কি, এটা ইউনিভার্সাল কনসাসনেস, এটা যে পরম চৈতন্য, তাই তো, পরম বিশ্ব চৈতন্য যেটা বলা হচ্ছে, আমরা এইভাবে এনকোয়ারি করতে করতে আমাদের এই অ্যাপ্রোচটা আমাদের এইভাবে চলতে থাকলে আমরা হঠাৎ করে কি দেখতে পাবো না, হঠাৎ করে দেখতে পাবো যে, মানে হঠাৎ করে বলতে এইভাবে চলতে লাস্ট পর্যায়ে গিয়ে দেখতে পাবো আসলে আমরা সবই সেই এক কনসাসনেস, এক চৈতন্য, এক পরা চৈতন্যেরই অন্তর্ভুক্ত, তার বাইরে আমরা কেউ নই। তাহলে এখানে ফুসাল বলছেন যে আমাদের যে অস্তিত্ব, তাহলে সেটা কোথায় যাবে? আমাদের অস্তিত্বটাও কি বিলুপ্ত হয়ে যাবে? এই আমি তুমি আমরা যে মানুষ, আমরা এই যে প্রাণী, আমাদের অস্তিত্বটাও কি এইভাবে বিলুপ্ত হয়ে যাবে? আমাদের অস্তিত্ব বলেও কিছু থাকবে না? না, বলছে হ্যাঁ থাকবে। কী রূপে থাকবে? না, ওই অর্থরূপে থাকবে। কেমন অর্থরূপে থাকবে? না, অর্থটা কেমন না, যেমন ওই যে বললাম যে আমাদের ওই কী বলে, বিভিন্ন জল, একটা উদাহরণ দেওয়া আছে, না বলছি যে বিভিন্ন যে আমাদের বৃষ্টির সময় দেখবে একটা বড় পুকুর, বড় জলাশয়ে যখন বৃষ্টি হয়, দেখেছো তো, বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই তার অস্তিত্ব মনে হলো বৃষ্টিটা পড়লো, কিন্তু তারপর আর কিছু পাওয়া গেল না। বুঝতে পারছো কি বলতে চাইছি? ঠিক বলছে আমাদের অস্তিত্বটাও সেরকম, যে আমাদেরও সেই ক্ষুদ্র অস্তিত্ব কী রূপে থাকবে? শুধুমাত্র ওই অর্থরূপেই থাকবে, তার বাইরে আমাদের কোনো অস্তিত্ব নেই। বোঝা গেছে? তাহলে আমাদের অস্তিত্বটা শুধুমাত্র কী রূপে? না, অর্থরূপে। অর্থের বাইরে ওই শুধুমাত্র যে অস্তিত্ব মানার জন্যই অস্তিত্ব, এরকম একটা ব্যাপার, আর কিছু নেই। সেই হিসাবেই অস্তিত্বের আর কোনো এক্সট্রা কোনো কিছু নেই। বুঝতে পেরেছো? এখানে তো ডেকার্টের সাথে তুলনা করা যাচ্ছে, মানে ডেকার্টও যেমন সবকিছু নেগেট করতে করতে শেষ পর্যন্ত নিজের কাছে এসে নিজের কাছে, ডেকার্তের আলোচনাটা ওই যে একটু তুললাম, বললাম যে এখানে পার্থক্য হলো ডেকার্তের সঙ্গে এটাই, এখানে তিনি প্রিসাপোজিশন হিসাবে দেখিয়েছেন। ডেকার্ত তিনি যেটা আমি বাদ দিয়ে যা কিছু সেগুলোকে নেগেট করেছে, দিয়ে করতে ডেকার্ত এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আমি সব, মানে কি আমি এখানে কিন্তু ইউনিভার্সাল অর্থে ডেকার্ত কিন্তু নেননি, নিজেকে নিয়েছে। বুঝতে পেরেছো? কিন্তু এখানে হুসাল যেটা বলতে চাইছেন যে এইভাবে আমি যদি ব্র্যাকেট করতে সামনের দিকে এগোই, তাহলে কিন্তু আমি দেখব যে আমার সেই কনসাসনেসে হাজির হব, এবং কনসাসনেসে হাজির হব শুধু সেই কনসাসনেসটা যে আমি ডেকার্তের মতো যে আমি এই কনসাসনেস, ক্ষুদ্র কনসাসনেস, এরকম নয়। সেই কনসাসনেসটা হচ্ছে ইউনিভার্সাল কনসাসনেস। তার জন্য এটাকে বলা হচ্ছে যে ফিলোসফি অফ ইউনিভার্সাল কনসাসনেস বা স্টাডি অফ ইউনিভার্সাল কনসাসনেস, তাই তো? তো যাই হোক, হুসালের দুটো স্লোগান আছে। প্রথম দিকে তিনি চেয়েছিলেন কি না, ব্যাক টু দ্য থিং,
ব্যাক টু দ্য থিং, তার প্রথম দিকে তার প্রথম জীবনের কথা ছিল যে ব্যাক টু দ্য থিং, মানে বস্তুর উৎসমূলে বা পৌঁছা, মানে বস্তুর প্রকৃত অংশে পৌঁছাও, বস্তুর উৎসমূলে পৌঁছাও, এটা তার প্রথম দিকের কথা। যে বস্তুকে মানে বস্তুর প্রকৃত বা মানে মূলে পৌঁছাও, বস্তুর মূলে পৌঁছাও মানেটা কি না, বস্তু আসলে কি সেটা জানো। এইভাবে প্রিসাপোজিশনগুলোকে বাদ দিতে বাদ দিতে বাদ দিতে আমরা বাদ দিয়ে দিয়ে দেখতে পাবো যে আসলে কি, যেটাকে আমি এই বলে জানতাম সেটা আসলে কনসাসনেস। আর এখানেও পরবর্তী ক্ষেত্রে তিনি আবার কি অ্যাড করলেন না, ব্যাক টু দ্য সোর্স, যে বস্তুর কথাই পৌঁছাও, ব্যাক টু দ্য সোর্স, সোর্স, যে বস্তুর, প্রথমে বললো কি ব্যাক টু দ্য থিং, যে বস্তুতে ফিরে যাও, তারপরে কি বলছেন ব্যাক টু দ্য সোর্স, বস্তুর উৎসমূলে ফিরে যাও। তাহলে বস্তুতে ফিরে যাও, বস্তুতে ফিরে যাও মানে এটা কি, বস্তুটা যেটা দেখতে পাচ্ছি সেটা নয়। তাহলে আমার প্রিসাপোজিশনগুলোকে বাদ দিতে বাদ দিতে বাদ দিতে বাদ দিয়ে দিয়ে আমি লাস্টে কোথায় পৌঁছাবো, সেই ইউনিভার্সাল কনসাসনেস বা কনসাসনেসে। সেই কনসাসনেসটা কি আসলে বলছে বস্তুর সোর্স, ব্যাক টু দ্য সোর্স। এই দুটো কথা, এগুলোও তোমাদের পরীক্ষায় পড়তে পারে বা পড়ে, যে কোন গ্রন্থে লেখা আছে সেটাও বলে দেবো। ব্যাক টু দ্য সোর্স এবং ব্যাক টু দ্য থিংস প্রথম দিকে আইডিয়া ওয়ান গ্রন্থে তার মূল এ ছিল, দেখবে 3টে গ্রন্থ তোমাদের বলেছি। আইডিয়া ওয়ান গ্রন্থে ব্যাক টু দ্য থিং, তারপরে তিনি কার্তেজিয়ান মেডিটেশন, ওখানে ব্যাক টু দ্য সোর্স। যাই হোক, তাহলে ফেনোলজি কথাটা মূল কথা কি আমরা যা জানতে পারলাম, যে আমরা অন্যান্য যে দর্শন তার থেকে একটু আলাদা। এখানে অদ্বৈত বেদান্তের সঙ্গে কিন্তু অনেক মিল আছে, যে অদ্বৈত বেদান্তও কিন্তু যেমন বলছেন যে আমাদের এই জগৎটা কিন্তু সেই এক অদ্বিতীয় ব্রহ্ম, ব্রহ্ম ভিন্ন অপর কিছু নেই, তাই তো। তাহলে এই ব্রহ্মই সকল কিছু, সকল কিছুই ব্রহ্ম, এভরিথিং ইজ ব্রহ্ম, ব্রহ্ম ইজ এভরিথিং। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই ব্যাক টু হোম ওইটা কোন গ্রন্থে বললেন, আরেকবার বলবেন স্যার? ব্যাক টু দ্য ব্যাক টু থিংস, ব্যাক টু দ্য সোর্স, ব্যাক টু থিংস, ব্যাক টু সোর্স, হোম নয়, মানে ঘরের কোনো প্রসঙ্গ নেই। যাই হোক, প্রথমটা ব্যাক টু দ্য থিংস, এটা হলে হবে ব্যাক টু দ্য থিঙ্ক হলে ওটা হবে তোমার আইডিয়া ওয়ান, আর ব্যাক টু দ্য সোর্স সেটা কার্তেজিয়ান মেডিটেশন। বোঝা গেছে? যাই হোক, তাহলে মূল কথা আমি যেটা বলতে চাইলাম, যে ফেনোলজিটা কি, এটা অন্যান্য দর্শন থেকে একটু আলাদা। এখানে সবটা কি না, আমার চেতনা, আমার চেতনার মধ্যে যা প্রতীয়মান হয় সেটাই হচ্ছে কি, সেই সম্পর্কিত আলোচনা হচ্ছে ফেনোলজি। তাহলে চেতনায় প্রতিভাত কীভাবে হবে, সেই প্রসঙ্গে আমরা বিভিন্ন সংজ্ঞা পেলাম আস্তে আস্তে, তাই তো। তার সংক্ষেপে আলোচনাটা হলো যাতে তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট জন্মায়, তাই তো। যাই হোক, যে আমরা কি বললাম না, এটাকে বলছি আমরা যে ডেসক্রিপটিভ সায়েন্স। আরেকটা কথা এখানে আর বলে দিই, এইটার আলোচনাটা হয়নি। প্রিসাপোজিশনলেস এনকোয়ারি হয়েছে, এটাকে মিনিং অফ অবজেক্ট এটাও হয়েছে, যে আসলে বস্তুর এই জন্যই বলা হচ্ছে যে ফিনোলজি স্টাডি অফ দ্য মিনিং অফ অবজেক্ট, যে এখানে এটাকে এরকম কথা কেন বলা হচ্ছে না, বস্তুর প্রকৃত অর্থ কী সেটা জানা যাচ্ছে, সেটা জানা হয় কিসের সাহায্যে, ফেনোলজির সাহায্যে। তাহলে বস্তুর প্রকৃত অর্থ কি, ওই ইউনিভার্সাল কনসাসনেস, প্রকৃত অর্থ কনসাসনেস, চৈতন্য, তাই তো, চেতনা। আর চেতনা ভিন্ন অপর কিছু নেই। তাহলে সেই অদ্বৈত বেদান্তের মতোই কথা, আসলে একই ব্রহ্ম, ব্রহ্ম ভিন্ন অপর কিছু নেই। হেগেলের মতোই কথা, হেগেলও একই কথা বলেছেন, যে ওই যে স্পিরিট, ওই যে আমি বড়, আমি যে ওই ক্যাপিটাল আই কথা বলা হয়েছে, যে সব কিছুই সেই পরাচৈতন্য, ক্যাপিটাল আই যাকে বলা হচ্ছে, আর আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আমি, স্মল আই। যাই হোক, এর সঙ্গে মিল আছে। তাহলে ফেনোলজি কী বললাম না, এটা প্রিসাপোজিশনলেস এনকোয়ারি বলেছি কেন না, আমরা জগতের যে কোনো কিছুকে যদি আমরা এই সব কিছু বাইরে বেরিয়ে, সব কিছু থেকে প্রিসাপোজিশনের থেকে বাইরে বেরিয়ে আমরা যদি আলোচনা করি, দেখতে পাবো কি না, আস্তে আস্তে সকল কিছুকে বাদ দিতে বাদ দিতে বাদ দিতে পড়ে থাকবে কি না, শুধুমাত্র সেই চৈতন্য, পরাচৈতন্য, কনসাসনেস। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি অফ এসেন্স বা ডেসক্রিপটিভ সায়েন্স অফ এসেন্স। এসেন্স মানে কি, সারসত্তা, তাই তো, সারসত্তা বিষয়ক
আমাদের বিজ্ঞান ফেনোলজিকে। কেন না, এই যে এই প্রক্রিয়াগুলো আগে বলে দিল, এই সব প্রক্রিয়ার সাহায্যে এখানে দেখানো হয় যে আমরা আমাদের সারসত্তা কী, আমরা কি আসলে যেমন আমরা সেইটাই আমরা, নাকি এর বাইরে আমাদের কোনো সত্তা বা আমাদের অস্তিত্ব আছে, না এর বাইরে কি আছে, মানে আসলে আমরা কি, না আমরা আসলে কি, আমরা এসেন্স, হ্যাঁ মানে সরি কনসাসনেস। আমাদের এসেন্স কি, আমাদের এসেন্স হলো কনসাসনেস, চৈতন্য, আর কিছুই না। চৈতন্য ভিন্নে আমাদের আর কিছু না। আমাদের সকল কিছু জাগতিক সকল কিছু সেই একই, এক এবং অদ্বিতীয় এসেন্স বা চৈতন্যে বা পরাচৈতন্যে আমরা বিরাজমান। এবং আমাদের অস্তিত্বটা কেমন অস্তিত্ব, না অর্থরূপে আমরা ভেসে থাকি শুধুমাত্র, যে আমরা অর্থরূপে ভাসমান শুধুমাত্র, আর কিছু নয়। আমাদের যেমন ওই যে বললাম, একটা পুকুরে বড় জলাশয়ে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে একটা অর্থ বোঝা যায়, এই বৃষ্টিটা এখানে পড়লো, আবার সঙ্গে সঙ্গে অন্যান্য পড়ছে। তো সেরকম আমাদের ওই শুধুমাত্র অর্থরূপেই অস্তিত্বর জন্যই যেন অস্তিত্ব স্বীকার করা হয়েছে। যে অস্তিত্বটা আমাদের যদি অস্বীকার করে দেওয়া হয় তাহলে দর্শনটা দাঁড়াবে না, তার জন্য। এবং আমরা পরেও দেখতে পাবো হুসালের দর্শনটা এই যে, মানে এখানেই হুসালের দর্শনটা আর বেশি এগোয়নি এই কারণে যে এই যে প্রত্যেকটা বস্তুকে বিশ্লেষণ করে 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 তার বিভিন্ন প্রক্রিয়া বলেছে, ইন্টারন্যাশনালিটি কীভাবে আমাদের এই সকলগুলো হয় সব বলা হয়েছে, সব পড়ানো হবে। কিন্তু সমস্যাটা হলো হেগেল ওই যে ইউনিভার্সাল কনসাসনেসে গিয়ে তারপরে কি হবে আর কিছু বলতে পারেননি। তার জন্য তার কিন্তু দর্শন ওখানেই যে ওই আলোচনায় থেমে গেছে। কিন্তু অদ্বৈত বেদান্ত বলো, হেগেল বলো, অনেক আলোচনা এগিয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত কারো কিছু সমস্যা থাকলে বলো। স্যার বলছি তিনটে বইয়ের নাম বলেছেন না, আইডিয়া 1, কার্টেসিয়ান মেডিটেশন, আর একটা ক্রাইসিস থার্ড নম্বরটা ক্রাইসিস। আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করো। স্যার হ্যাঁ স্যার ওই ব্যাক টু ওটা থিং, আর ব্যাক টু আরেকটা বললেন সোর্স উৎস। হ্যাঁ সোর্স। স্যার ওই দুটো বলবেন আরেকবার। হুসালের প্রথম জীবনে কি ছিল না, ব্যাক টু দ্য থিং, যে বস্তুতে ফিরে যাও, তাই তো। শেষ জীবনে তার বক্তব্য হলো ব্যাক টু দ্য সোর্স, বস্তুর উৎসমূলে ফিরে যাও। তাহলে বস্তুতে ফিরে যাও, এটাতেও কি হচ্ছে না, বস্তুটাতে গিয়ে বস্তুটার আমি ফ্রি সাপোজিশনলেস এনকোয়ারি করে আমরা জানতে পারছি আসলে সেটা কনসাসনেস, আসলে ওটা কনসাসনেস, আমি দেখছি বস্তু বলে, সে অদ্বৈত বেদান্তেরই কথা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওটা একটু চেঞ্জ করে দিলেন, যে এই কথাটা বলা আমার ঠিক হচ্ছে না, যে আমার বলাটা উচিত ব্যাক টু দ্য সোর্স, বস্তুর উৎসমূলে, বস্তুর মূল উৎস, প্রধান উৎস, বস্তুর মূলে ফিরে যাও। বস্তুর মূল কি, প্রত্যেকটা বস্তুই আমি এরকম ফ্রি সাপোজিশনলেস এনকোয়ারি যদি করি আমরা দেখতে পাবো আসলে প্রত্যেকটা বস্তুর অন্তরালেই কি সেই পরম চৈতন্য, তাই তো, পিওর কনসাসনেস, ইউনিভার্সাল কনসাসনেস। তাহলে বস্তুর উৎস কোনটা, মূল কোনটা বস্তুর, সেই কনসাসনেস, তাই তো। কনসাসনেস। স্যার বলছিলাম যে এক্সিস্টেন্সিয়ালিজমের সাথে ফেনোমেনোলজির যে পার্থক্যটা বললেন, এটা আমি যেটা বুঝলাম যে এক্সিস্টেন্সিয়ালিজমরা বলছে যে আমরা আছি তার জন্য এক্সিস্টেন্সিয়ালিজমের মূল কথা হলো যে প্রথমে আমার অস্তিত্ব, এটা বড় কথা। আমার অস্তিত্ব যদি থাকে তারপরে অন্যর অস্তিত্ব, কিন্তু সবচেয়ে বড় আমার নিজের অস্তিত্ব, বোঝা গেছে। নিজের অস্তিত্বকে বাদ দিয়ে অপর কারোর অস্তিত্ব স্বীকার করা এক্সিস্টেন্সিয়ালিজমের কথা নয়। কিন্তু এখানে দেখো নিজের অস্তিত্বটা গৌণ। এখানে দেখো আমরা ফেনোলজিক্যাল স্টাডি বা এরকম ব্র্যাকেটিং করতে করতে বা তোমার কি বলো প্রি সাপোজিশনলেস এনকোয়ারি করতে করতে আমরা যদি এই ধরনের প্রি সাপোজিশনগুলোকে বাদ দিয়ে আমরা এগোতে থাকি, তাহলে আমরা এরকমভাবে এগোলে দেখতে পাবো কি না আসলে পড়ে আছে সেই কনসাসনেস ছাড়া আর কিছু নেই। তাহলে আর আমার অস্তিত্বটা কীভাবে না, ওই বলা হলো যে অর্থরূপে, সামান্য রূপে অস্তিত্ব আছে। কিন্তু এখানে কি যে
আসলে যে কি ওই অর্থরূপেই অস্তিত্ব, আসলে সবই সেই একই ইউনিভার্সাল কনসাসনেস। বেদান্তের কথা যদি মাথায় থাকে তাহলে এটা বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এক্সিস্টেন্সিয়াল। হ্যাঁ স্যার বুঝতে পারলাম, হুম। কিন্তু মানে আমি বলছি ওরা কি এটা বলতে চাইছে এক্সিস্টেন্সিয়ালিজমরা যে আমি নেই তো কিছুই নেই? হ্যাঁ, এটা ওনাকে বলেছে যে আমার আগে আমার আমার আমি নেই তো কিছুই নেই, এটা ওনাকে বলেছেন, কিন্তু তাদের মূল কথা যেটা কিন্তু আমার অস্তিত্ব। বোঝা গেল? আচ্ছা মূল কথা এটাই। এবারে এবারে কী হয়েছে সেখানে, যে ফেনোলজির সঙ্গে পার্থক্যটা এই জায়গায়, ফেনোলজির ক্ষেত্রে গৌণ এইটা ওটা কিন্তু মুখ্য বিষয় নয়, আমার অস্তিত্বটা মুখ্য বিষয় নয়, ওটা গৌণ বিষয়। এখানে কিন্তু এখানে যে আমার পুরো জগতে, আমাদের জগতের অন্তরালে কী আছে, আমাদের মূল কী, আমরা কি এটাই নাকি অন্য কিছু, এই বিষয়ে এদের এনকোয়ারি। ওদের এনকোয়ারিটা কি আমি কি, আমার দ্বারাই জগৎকে এইভাবে দেখছি, আমিই সব কিছু, আমি যেভাবে দেখব জগৎকে সেইভাবেই জগৎ মানে দেখতে পারবো। তাহলে প্রত্যেক মানুষের উপর নির্ভর করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু এখানে সেটা নয়। বোঝা গেল? মানে স্যার ওরা আমিটাকে মানে নিজেকেই প্রিসাপোজ ধরে নিচ্ছে আগে, কিন্তু হুসার সেই প্রিসাপোজটা ধরেননি একদম। না, অবশ্যই নয়। এখানে আমার কোনো দেখো প্রশ্নই নেই। আমার আলোচনা হয়েছে কি কিছু আমি নিয়ে? কোনো আলোচনা নেই। বুঝতে পেরেছ? এরপরে আবার বলা হয়েছে যে হ্যাঁ, এটাও বলতে পারো যে আমার চেতনাতে প্রতিভাত হয়, যে আমার চেতনাতে যা প্রতিভাত হয় সেই নিয়েই আলোচনাটা। কিন্তু বলছে যে এই যে আমার যে কথাটা, সেটাকেও কিন্তু কীভাবে ধরতে হবে, ওই প্রিসাপোজিশন লেজ হিসাবে। আমি যাকে বলছি বা ওই যে ওই জন্য বললো লাস্টে গিয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে আমাদের শুধুমাত্র অস্তিত্ব, মানে আমাদের অস্তিত্বটা না মানলে ঠিকঠাক ফিলোসফিটা হয় না, যে আমাদের অস্তিত্ব তাহলে একবারে কি বিলুপ্ত হয়ে গেল? আর ওরা তো ওয়েস্টার্ন ফিলোসফার, ওরা তো অদ্বৈতই নয় যে ব্রহ্মজ্ঞান হয়ে গেল, জেনে গেল আর সব হয়ে গেল, কারোর অস্তিত্ব কিছু থাকলো না, হ্যাঁ সবই সেই ব্রহ্মের সঙ্গে মিলিয়ে গেল, এই ব্যাপারটা তো বলতে পারছে না। বুঝতে পেরেছ? আর এইটাই যে এই মূল কথা বলে দিল যে হ্যাঁ, জগতের মধ্যে অন্তরালে এইটাই আছে, সব কিছুই কনসাসনেস, এই ইউনিভার্সাল কনসাসনেস, এইটুকুই। দর্শন কিন্তু আর এগোতে পারেনি। যাই হোক, এরপর বিভিন্ন আমরা মেথড পড়ব। স্যার বলছি যে স্যার অস্তিত্ববাদী দার্শনিকরা যেরকম বলেছেন অস্তিত্ব স্বরূপের পূর্ববর্তী, হ্যাঁ, স্বরূপেরও আগে। এখানে এখানে স্বরূপটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে স্যার, সত্তাটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। সত্তাটাকে অবশ্যই স্বরূপ, ওই যে এসেন্স, এসেন্স আগে, হ্যাঁ, হ্যাঁ, তারপর অন্য কিছু। দেওয়া হয়েছে। এটা হ্যাঁ খুব স্যার বলছি, আরেকটা কোশ্চেন ছিল যে অর্থ রূপে সাধারণ অর্থে যে অর্থ বলা হয়েছে সেটা কি ঘট বলতে যেরকম ঘটের মানে আমরা যেটা দেখছি হ্যাঁ সামনে, হ্যাঁ হ্যাঁ, ওটাই আমিও ভাবছিলাম যে এটাই বলতে পারে কেউ না কেউ, হয়তো এই ধরনের কোশ্চেনটা করতে পারে, যে আমরা বলি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞান অব্যপদেশম অব্যবিচারী ব্যবসাত্মকম প্রত্যক্ষম। এখানে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের অর্থ মানে এখানে বিষয় ধরা হয়েছে, কিন্তু এই অর্থে অর্থ মানে বিষয় নয়, এখানে অর্থ মানে ওই এসেন্স। বুঝতে পেরেছ? সার হিসাবে এখানে অর্থ মানে চরম অর্থে যেটা বলছি আমরা, প্রকৃত অর্থ যেটা, সেটা হচ্ছে চেতনাকে বোঝাচ্ছে। হ্যাঁ আর হ্যাঁ, সাধারণ অর্থ সেটা হচ্ছে সাধারণ অর্থে normal যে বস্তুকে বিষয়গুলো বোঝাচ্ছে, আমরা দেখছি। সাধারণ অর্থে বস্তুকে বোঝায়, অর্থ মানে বিষয়, যে কোনো বিষয় বা বস্তুকে বোঝায় সাধারণ অর্থ, কিন্তু সেই অর্থে নয়। এখানে অর্থ মানে শুধুমাত্র এসেন্স অর্থে, তোমার সারসত্তা অর্থে, সার বস্তু হিসাবে, তাই তো? যেমন এখানে বলা হয়েছে, দেখবে যে এটা কি বলা হয়েছে, যে স্টাডি অফ অবজেক্ট, বস্তুকে জানার এটা হচ্ছে যে একটা স্টাডি, তাই তো? তাহলে বস্তুকে জানার স্টাডি, বস্তু কীভাবে জানছে এরা? না, এরা কিন্তু ফিনোমেনোলজিক্যাল স্টাডির মাধ্যমে, ইপোকির মাধ্যমে, ব্র্যাকেটিং করে করে, প্রিসাপোজিশনলেস এনকোয়ারি করে করে জানছে যে এই বস্তুটা আসলে সেই এসেন্স। তার জন্যই বলা হচ্ছে এটা ডেসক্রিপটিভ সায়েন্স অফ এসেন্স, সারসত্তার বিজ্ঞান এটা। আবার বলা হচ্ছে, হ্যাঁ বলো। বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে জ্ঞান তত্ত্বে, আমরা হুম। বস্তু নিয়ে আলোচনা করি, যেখানে বস্তুর জ্ঞান সম্পর্কে, হ্যাঁ। জানা সম্পর্কে বস্তুকে, হুম। এখানে তো আপনি নরমাল যে বস্তু সাধারণ অর্থে সেটা না, সেটা নয় তো। আমরা অর্জন করি। এই যে আমি বললাম, যে যখন বললাম যে জ্ঞানতত্ত্বকে অস্বীকার করছেন তিনি মেটাফিজিক্সকেও মানছেন না, অন্টোলজিকেও মানছেন না, তাহলে মেটাফিজিক্স এবং অন্টোলজি মানছেন না সেটা বোঝা গেল। এপিস্টেমোলজি তখন বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন এসে বোঝা যাচ্ছে যে কেন তিনি এপিস্টেমোলজি মানেননি, কেননা তিনি এই যে বাস্তব, হ্যাঁ এই যে বাস্তব যে জগৎ, এই জগতে কীভাবে জ্ঞান হয়, এই জগৎ থেকে আমার জ্ঞান হবে, সেই জ্ঞানগুলোকে আমি সিনথেসাইজ করব, সেটাকে আমি পার্থক্য করব একের সঙ্গে, সেরকম কিন্তু দেখো তার কিন্তু লক্ষ্য নেই, তার লক্ষ্য কিন্তু অন্য জায়গায়, যে এই জগতের অরিজিনালি অভ্যন্তরে কে আছেন, এই জগতের অন্তরালে কে আছেন, বা কী বিষয় আছে, তাই তো? এই জগতের মূল কি, এই বিষয়ে দেখো আলোচনাটা, তাই তো? হ্যাঁ স্যার,
যে অর্থটা সেটাকে মেইন ফোকাস রেখেছেন। মেন ফোকাস মানে জগতের বলতে এই প্রত্যেক বস্তুর অর্থ কী, তিনি বস্তু হিসাবেই এগিয়েছেন। সেই বস্তু মানে আমি তুমি হতে পারে, এই জগতের জাগতিক বস্তু হতে পারে, যা কিছুই হোক না কেন, প্রত্যেক বস্তুকে যদি আমি প্রি সাপোজিশন লেস এনকোয়ারি করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে সবই কিন্তু কনসাসনেস। সেই আমরা কনসাসনেসে গিয়েই পৌঁছাবো, সব দিক থেকে যে দিক থেকেই যাই না কেন, যে বস্তুর দিক থেকেই শুরু করি না কেন, সে আমরা কনসাসনেসেই পৌঁছাবো। তার তোমার কি বলে বাইরে আমরা কিছু পাবো না। তার জন্য বলা হচ্ছে যে এটাকে কী বলা হচ্ছে, স্টাডি অফ ইউনিভার্সাল কনসাসনেস। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই পর্যন্ত আশা করছি আর কোনো সমস্যা নেই, তাই তো? আমার তরফ থেকে নেই স্যার। আচ্ছা, সবার তরফ থেকেই আশা করছি নেই। দেখি যদি যদি থাকে অবশ্যই বলবে, লজ্জার কিছু নেই। তো যাই হোক, আরেকটা জিনিস তোমাদের তাহলে আরেকটু বলে দিই যে এসেন্সের ব্যাপারটা একটু অন্যদের সঙ্গে পার্থক্য করে এসেন্সের ব্যাপারটা একটু বলে দিলে আরও মনে হয় তোমাদের ভালো হতো, মনে হচ্ছে আর একটু সুবিধা হবে। যে আমরা এসেন্স, সারসত্তা এরকম তো কথা বলি, আমরা সামান্য বলি, জাতি বলি। আমরা তো ইন্ডিয়ান ফিলোসফি পড়েছি, তাহলে ওয়েস্টার্ন ফিলোসফি এগুলো কিছুই নয় আমাদের কাছে। তো ফ্যাক্ট আর এসেন্স, আমরা ফ্যাক্ট কাকে বলবো, ফ্যাক্ট বলবো এখানে দেখো দুটো জিনিস, ফ্যাক্ট আর এসেন্স পার্থক্যটা খুব যে আমরা কি না, আমি একটা কোনো রুমে বসে আছি, পড়েছো তো, উইটগেনস্টাইন পড়েছো? যারা যারা পড়েছো তাদের ক্ষেত্রে সুবিধা হবে, তবু আচ্ছা যাই হোক, আমি এমনিই বলছি না, বাদ দাও উইটগেনস্টাইন বাদ দাও। যে আমি ধরো একটা বিশেষ রুমে ধরো বসে আছি, আমার পূর্ব দিকে একটা টেবিল আছে, আমি চেয়ারে বসে আছি টেবিলের দিকে মুখ করে, মানে পূর্ব দিকে মুখ করে। আমার পিছনে কিছু বইয়ের তাক আছে, পাশে আমার জলের বোতল আছে, একটা জানালা আছে এই দিকে, জানালাটা বাদ দিয়ে দাও, এই বোতল আছে, আর আমি বসে আছি, সামনে মোবাইলটা আছে। এটাকে বলা হচ্ছে ফ্যাক্ট। যে জাগতিক বিষয় বা জাগতিক বস্তু নিয়ে আমার কিন্তু এক একটা ফ্যাক্ট গঠিত হয়, কিন্তু এই ফ্যাক্টগুলো অনবরত চেঞ্জেবল। আমি আমার ওই পূর্ব দিকের টেবিলটা না রেখে আমি পশ্চিম দিকে রাখতে পারি, আমি ল্যাপটপটা টেবিলে না রেখে আমি আলমারিতে রাখতে পারি, আমি চেয়ারে না বসে নিচে বসতে পারি। তাহলে আমার কথাটা বোঝা গেল তো? তাহলে ফ্যাক্ট কি, অনবরত চেঞ্জেবল, সব সময় চেঞ্জ হচ্ছে। আমি কি বলবো, টেবিলটাকে রুমের মাঝখানে রাখতে পারি, আমি বইয়ের তাকগুলোকে যেখানে রেখেছি তার উল্টো দিকে রাখতে পারি, তাই তো? আমি যা খুশি করতে পারি, এগুলো হলো ফ্যাক্ট। মানে কি, আমাদের এই জাগতিক বিষয়বস্তুগুলো যেভাবে এখন জগতে উপস্থিত হয়ে আছে, যেমন যেমন হবে সেগুলো এক একটা কিন্তু ফ্যাক্ট। তাহলে ফ্যাক্ট কথাটা কোন ক্ষেত্রে প্রয়োগ হয় না, জাগতিক বস্তু বা বিষয় কেমনভাবে আছে। আর এসেন্স যে কথাটা আমি বললাম ওই প্রসঙ্গে, যে স্টাডি অফ ডেসক্রিপটিভ সায়েন্স অফ এসেন্স, যে এটা হচ্ছে যে সারসত্তার বর্ণনামূলক বিজ্ঞান, এরকম বলতে পারি, সারসত্তার বর্ণনামূলক বিজ্ঞান। তো এই যে সারসত্তা কথাটা, এটা কি, দেখো সারসত্তা এই কথাটা আমরা বিভিন্ন জায়গা থেকে, এর আগে আমরা বহু জায়গা থেকে পেয়েছি, তাই তো? আমরা সারসত্তা পেয়েছি কিসে, আমরা প্লেটোর ক্ষেত্রে পেয়েছি, তাই তো? পেয়েছি কি না? আমরা অ্যারিস্টটলের ক্ষেত্রেও পেয়েছি, ন্যায় দর্শনে পেয়েছি, তাই তো? তো এরকম কিন্তু আমরা সারসত্তা অনেক জায়গাতেই পেয়েছি। কেমন না, যা আমরা বিশেষ বিশেষ মানুষ অনেক আছে, বিশেষ বিশেষ মানুষ আমরা কিন্তু এগুলো কি, আমরা যেমনভাবে যে যেমনভাবে আছি বিশেষ বিশেষ মানুষ, এগুলো কিন্তু আমাদের ফ্যাক্টের মধ্যে পড়ে। আমরা জগতে একভাবে আছি, এক জগতের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট আছে, সেটা হলো ফ্যাক্ট। কিন্তু এই যে আমরা এই মানুষ, ওই মানুষ, সেই মানুষ, ABCD বা XYZ, যাই হোক XYZ অনেক ব্যক্তি আছে, ব্যক্তি মানুষ, সেই ব্যক্তি মানুষের আমরা বলি কি না যে একটা এসেন্স বা সারসত্তা বর্তমান, যেটাকে আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে বলি কি সামান্য, যেটাকে বলি ইউনিভার্সাল, তাই তো? সেটাকে বলি জাতি। এটা হলো এসেন্স।
সার বস্তু। মানুষের সার কি মনুষ্যত্ব। এখানে ধারণাটা একেবারে এক্সিস্টেন্স ফেনোমেনোলজিজমের সঙ্গে এক নয়। ফেনোমেনোলজিজমে তোমার একটু আলাদা, কিন্তু মোটামুটি বোঝার জন্য যে এখানে তাহলে আমার এই মানুষ সেই মানুষ ওই মানুষ করতে করতে আমাদের মধ্যে একটা অনুগত প্রতীতি, অনুগত বুদ্ধি জন্মায়। সেখান থেকে আমাদের কি হয় না, আমাদের সামান্যের জ্ঞান হয়ে যায়। তাহলে এটা কি সারসত্তার জ্ঞান? মানুষ না তার সারসত্তা কি মনুষ্যত্ব, সারসত্তা কি গোত্ব। একইভাবে প্লেটোর দর্শনেও কিন্তু আমরা দ্রব্যসত্তা বা সারসত্তা পেয়েছি, তাই তো, আকার, তাই তো। তো আকার, ধারণা, তোমার সার বা জাতি, এই ধরনের কথা আমরা পেয়েছি, তাই তো। যাই বলি না কেন আমরা সেই একই ব্যাপার। তো যাই হোক, এসেন্সের কথা আমরা অ্যারিস্টটলেও পেয়েছি, যে আমরা বিভিন্ন ধরনের দেখবে ক্যাটাগরাইজ করেছে, যে আমাদের কী বলে কারণ, 4 প্রকার কারণের ভিতরে কিন্তু সেখানে সারসত্তা, তাই তো, বা আকার, এরকম কথা বলা হয়েছে। তাহলে এগুলো সবগুলোই কি না সেই এসেন্স। আবার প্লেটো বলছেন যে আমাদের প্রত্যেক কি সামান্যের প্রতিলিপি আমরা, বিশেষ বিশেষ মানুষ আমরা সামান্যের প্রতিলিপি, অনুরূপ, কপি। আর সেই সামান্য কি, সেই সামান্য বা এসেন্স, সেটা হলো প্রকৃত। আর আমরা কি, আমরা আপাত, আমরা প্রকৃত বস্তু নয়, তাই তো। চরম বা সর্বোত্তম উপর দিকে কোন বস্তু আছে, ওই উপরে সেই সারসত্তা, আমরা কি নিচের দিকের। বোঝা গেল? সেই একই যেখানেই যাও না কেন, কিন্তু এখানে ফ্যাক্ট এবং এখানে এসেন্সের কথাটা কেমন, এখানে একদম চরম সত্তা, চরম সারসত্তা, যে মূল। আসলে কি, আসলে আমরা কি এটাই নাকি অন্য না? আসলে আমরা যেটা বসে আছি, আমরা কথা বলছি, যেটা আমরা চলছি হাঁটছি, সেটা কি, সেটা টোটালটাই কিন্তু ফ্রি সাপোজিশন যুক্ত। কিন্তু এই সকল প্রি সাপোজিশনগুলোকে যদি বাদ দিতে থাকি আস্তে আস্তে, পাবো কি, সেই একই এসেন্স, একই সারসত্তা, তা ভিন্ন কিন্তু কিছু পাবো না, তাই তো। যাই হোক, আমার ফেনোমেনোলজি কাকে বলে আশা করছি বোঝা গেল। পরের দিন তোমাদের যেটা হবে একটু বড় আছে, নাহলে আজকে শুরু করে দেওয়া যেত। যে তোমাদের ওই দেখো ওখানে দুটো জিনিস আছে, যে একটা ইন্টেনশনালিটি অফ কনসাসনেস, আর একটা আছে মেথড অফ রিডাকশন। এবং এই আমরা আলোচনাগুলো যেগুলো করলাম, সেগুলোই আর একটু বিভিন্ন প্রসঙ্গে একটু বিস্তারিত আলোচনা হবে, আর কিছুই নয়। বোঝা গেল? এই দুটো টপিক তোমাদের আছে, সেটা পরের দিন হবে। আজকে এই পর্যন্তই থাক। এই পর্যন্ত যে কোনো প্রশ্ন করতে পারো। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, একটু রেস্ট নাও সবাই, 10টা থেকে এক্সামটা নিয়ে নেব। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নাও। আর তোমাদের যেগুলো পাঠিয়ে দিয়েছে, এখনও তোমাদের এটার ম্যাটেরিয়ালস পাঠাইনি, আমি পাঠিয়ে দেবো, এটা একটু পড়ে নিও। স্যার, হ্যাঁ, বলো। স্যার বলছি হুসালের ফেনোমেনোলজিকে ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজি বলা হচ্ছে, হ্যাঁ, এটা হ্যাঁ। কেন বলা হচ্ছে? ওই যে ট্রান্সেন্ডেন্টাল মানে কি, যে বিয়ন্ড ফেনোমেনাল, যে মানে আমাদের এই যে ফেনোমেনাল জগৎ যেটা আছে, ফেনোমেনন কাকে বলা হচ্ছে না, আমরা এই যে জগৎ, এই যে বস্তু জগৎ আমরা দেখতে পাচ্ছি, এটা নয়, এর বাইরে মানে কোন অর্থে এখানে না, যেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি না, যেটা বুঝতে পাচ্ছি না, সেই সম্পর্কিত। কোনটা বুঝতে পারছি না, না আমরা যে সবই কনসাসনেস, এই পিওর কনসাসনেসই, হ্যাঁ, আর কিছু নয়, তা ভিন্ন কিছু নয়, সেটা তো আমরা এখন বুঝতে পারছি না। তার জন্য বলা হচ্ছে বিওর ফেনোমেনন। তো এই জন্য হেগেলের কী বলে, হুসালের ফিলোসফিটাকে বলা হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি, ট্রান্সেন্ডেন্টাল তোমার ফেনোমেনোলজিজম। আর এছাড়া হাইডেগারের একটা ফেনোমেনোলজি আছে, সেটাকে বলা হচ্ছে কি এক্সিস্টেন্সিয়াল ফেনোমেনোলজি। যে এটাকে এক্সিস্টেন্সিয়াল ফেনোমেনোলজি কেন বলা হচ্ছে না, তার কাছে কি অবশ্যই আগে নিজের সত্তা, তারপরে আমাদের এই পরম সত্তা। বোঝা গেল? কিন্তু এখানে আমাদের হুসালের ক্ষেত্রে কিন্তু নিজের সত্তার অস্তিত্বটুকু খুব খুব ক্ষীণ। দেখো এখানে বড় কোনটা, এখানে আগে কোনটা না, কিন্তু ওই ইউনিভার্সাল কনসাসনেস বা কনসাসনেস, তাই তো। যাই হোক, এখান থেকে তোমাদের যতটুকু পড়ালাম, তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু এসেছে, যে তোমাদের ওই গ্রন্থগুলো
গ্রন্থগুলো তোমাদের ওই যে ছক পড়ে কোনটাকার গ্রন্থ এরকম এসেছে। আবার এসেছে তোমাদের ওই ডেসক্রিপটিভ সায়েন্স অফ এসেন্স, এটা কি ফিনোমেনোলজি নাকি এক্সিস্টেন্সিয়ালিজম বা হুসালের বক্তব্য, নাকি এটা হাইডেগারের, নাকি কিয়ারকেগারের, নাকি সাত্রের, এই ধরনের। বা তোমার প্রি সাপোজিশনলেস এনকোয়ারি কথাই মানে কে প্রি সাপোজিশনলেস বা প্রি অপোজিশনলেস এনকোয়ারির কথা কে বলেছেন, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ইয়েতে এসেছে। বা তোমাদের আরেকটা জিনিস যেটা রিগোরাস সায়েন্স, রিগোরাস সায়েন্স কাকে বলা হয়? ফিনোমেনোলজিকে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের যা আছে মানে যা আসে একটু যদি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে আর মোটামুটি কোশ্চেনগুলো একটু তৈরি করতে থাকো তাহলে আর কোনো সমস্যা নেই। যাই হোক এই পর্যন্তই আজকে। স্যার বলছি প্রি সাপোজিশন আর প্রি অপোজিশনের মধ্যে পার্থক্য কি স্যার? একই কথা, প্রি সাপোজিশন যেটা সেটাই প্রি অপোজিশন, স্যার স্যার বলছি ফেনোমেনা মানে কোনো অপোজিশন নেই আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার বলছি অবভাষ আর প্রতিভাসের মধ্যে পার্থক্যটা একটু বললে ভালো হতো। অবভাস আর প্রতিভাস। আর প্রতিভাস, অবভাস প্রতিভাস তো একই কথা। আমি বলছিলাম যে এসেন্স মানে সারসত্তা স্যার আর কি। বলছিলাম ফেনোমেনোলজিটাকে রিগোরাস সায়েন্স কেন বলা হচ্ছে এটা একটু যদি বলতেন। রিগোরাস সায়েন্স বলা হচ্ছে ওই যে মানে তারা কিছুই মানছেন না, তারা মানছেন না অন্টোলজি, সত্তা তত্ত্ব মানছেন না, কেননা সত্তা তত্ত্ব আগের থেকে স্বীকার করে নিয়ে বসে থাকতে হয় একটা সত্তার কথা। এখানে তোমার কি বলে এপিস্টেমোলজির কথা স্বীকার করা হচ্ছে না, এপিস্টেমোলজি মানা হচ্ছে না, এখানে মেটাফিজিক্স মানা হচ্ছে না। মানে কি রিগোরাস মানে কি? মানে চরম গোড়াপূর্ণ একদম বিজ্ঞান। কেন না সে এপিস্টেমোলজিও মানছে না, সে মেটাফিজিক্সও মানছে না, সে সত্তাতত্ত্বও মানছে না, এই জন্য তাকে রিগোরাস সায়েন্স বলা হচ্ছে। এবং তারপর আমরা এনকোয়ারিতে গিয়ে দেখতে পাচ্ছি যে আসলে মানে বিশুদ্ধ বিশুদ্ধ চেতনাকে সে মানছে, তাই তো স্যার? তার জন্যই রিগোরাস সায়েন্স বলা হচ্ছে এই কারণে যে যেহেতু তিনি তিনটে কোনোটাই মানছেন না, তিনি যেগুলো মানে প্রচলিত যে ধরনের যেগুলো তত্ত্ব সেই প্রচলিত তত্ত্বগুলোকে মানছেন না, তার বাইরে তিনি মানছেন। এবারে অবশ্যই তিনি তো ইউনিভার্সাল কনসাসনেসকে তিনি স্বীকার করছেনই,